জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে, ঠিক আছে। এখানে দুইটা ওয়ার্ড বা দুইটা শব্দ আছে, দেখো, একটা হচ্ছে জারণ, একটা হচ্ছে বিজারণ। এখন প্রথম যদি আমরা বলি জারণ, এটা দ্বারা আসলে কি বোঝায় তোমরা মনে রাখবা, জারণ মানে হচ্ছে ছারণ। কিসের ছারণ? ইলেকট্রনের ছারণ। ছারণ শব্দের অর্থ বা ছারণ দ্বারা আমি বোঝাচ্ছি হচ্ছে ইলেকট্রন ত্যাগ। ইলেকট্রন কি? ইলেকট্রন ত্যাগকে আমরা বলতেছি কি? ছারণ, ঠিক আছে। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া যদি আমরা দেখি হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়া যদি কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করতেছে, তাহলে আমরা বলবো সেক্ষেত্রে কি হয়েছে, সেক্ষেত্রে তার জারণ হয়েছে। তাহলে জারণ মানে কি? ইলেকট্রন ছারণ বা ইলেকট্রন ত্যাগ। তাহলে বিজারণ দ্বারা আসলে কি বোঝাবে? বিজারণ দ্বারা তাহলে আসলে কি বোঝাবে? দেখো, বিজারণ দ্বারা বোঝাবে জারণ যদি ইলেকট্রন ছারণ বা ত্যাগ হয়, তাহলে বিজারণ দ্বারা বোঝাবে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তাহলে কোনো বিক্রিয়া যদি আমরা কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করতে দেখি, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে তার কি ঘটেছে? বিজারণ ঘটেছে। তাহলে বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণকে আমরা কি বলবো? বিজারণ বলবো। এটাই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার আধুনিক কনসেপ্ট। তো মনে রাখবা, জারণ মানে হচ্ছে ছারণ, অর্থাৎ ইলেকট্রন ছারণ বা ত্যাগকে আমরা জারণ বলবো। আর বিজারণ মানে হচ্ছে জারণ যেহেতু ইলেকট্রন ছারণ বা ত্যাগ, তাহলে বিজারণ হবে অবশ্যই ইলেকট্রন কি? গ্রহণ, ঠিক আছে। এখন আসো আমরা যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরো আমরা যদি মনে করি, ধরো একটা সোডিয়াম পরমাণু, একটা সোডিয়াম পরমাণু, সে কি করলো? একটা ইলেকট্রন ত্যাগ করলো, এবং একটা ইলেকট্রন ত্যাগ করে সে পরিণত হলো কি? Na+-এ, যেহেতু সে একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে সোডিয়াম পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে Na+-এ পরিণত হয়েছে। যেহেতু সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে সোডিয়াম পরমাণুর কি ঘটেছে? এর ঘটেছে হচ্ছে জারণ। এর কি ঘটেছে? জারণ, যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করেছে। আবার এই ত্যাগকৃত ইলেকট্রনটা ধরো ক্লোরিন পরমাণু গ্রহণ করেছে। ক্লোরিন পরমাণু এই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করেছে, প্লাস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এর সাথে ক্লোরিনের সাথে ইলেকট্রনটা যুক্ত হয়েছে, অর্থাৎ গ্রহণ করেছে। তাহলে সে পরিণত হয়েছে, গ্রহণ করলে কি হবে? Cl-, ঠিক আছে, অ্যানায়ন তৈরি করবে। যেহেতু এখানে ক্লোরিন পরমাণু সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ক্লোরিনের কি হয়েছে? ক্লোরিনের এখানে হলো কি? বিজারণ। ক্লোরিনের এখানে কি? বিজারণ হলো। তাহলে আশা করছি জারণ বিজারণ একদম বেসিক যে কনসেপ্ট, আমরা অবশ্যই অনেক ডিপে আলোচনা করব, তবে বেসিক যে কনসেপ্ট সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ, সেক্ষেত্রে জারণ হবে, আর যদি ইলেকট্রন গ্রহণ দেখি সেক্ষেত্রে হবে কি? বিজারণ। এটাই হচ্ছে আমাদের জারণ বিজারণের একদম বেসিক কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে যদি লিখি, আমরা কি লিখতে পারি? আমরা বলবো হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে। কার আদান প্রদান ঘটে? ইলেকট্রনের আদান প্রদান বলতে কি বোঝাচ্ছে? একজন ইলেকট্রন ত্যাগ করবে, প্রদান করবে, আরেকজন সেই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের কি ঘটে? ইলেকট্রনের আদান প্রদান ঘটে, তাকে আমরা কি বলবো? তাকে জারণ বিজারণ বা আমরা বলতে পারি রেডক্স বিক্রিয়া বলে। কি বিক্রিয়া বলে? রেডক্স বিক্রিয়া বলে। তাহলে আমরা আশা করছি জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া বেসিক যে কনসেপ্ট বা ধারণা সেটা আমরা পেয়েছি, ঠিক আছে। এখন দেখো, এই জারণ বিজারণ বিক্রিয়া আসলে বুঝতে হলে একদম ভালো করে আমরা যে জারণ বিজারণ বিক্রিয়ার সমস্যাগুলো সমাধান করতে যাই, তাহলে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে প্রথমে, সেটা হচ্ছে জারণ সংখ্যা। দেখো, আমরা জারণ বিজারণ নিয়ে আবারও আলোচনা করব, তবে জারণ বিজারণ ভালো করে বোঝার জন্য তোমার অবশ্যই যে কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকতে হবে সেইটা হচ্ছে জারণ সংখ্যা। সেজন্য আমরা আগে জারণ সংখ্যার ব্যাপারটা ক্লিয়ার করি, এরপর আবার আমরা জারণ বিজারণের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এখন জারণ সংখ্যা জিনিসটা বোঝার আগে আসলে জারণ সংখ্যা আমরা কিভাবে বের করব বা কিভাবে মনে থাকবে সেই বিষয়টা একটু জানা বেশি জরুরি, ঠিক আছে। এখন দেখো, আমি যদি তোমাদেরকে বলি, তোমরা যারা যোজনী জানো, ঠিক আছে, যারা তোমরা যোজনী জানো, মৌলের যোজনী জানো, তারা কিন্তু জারণ সংখ্যাও জানো। তারা কিন্তু কি জানো? জারণ সংখ্যাও জানো। তার মানে বুঝো, তোমরা যারা যোজনী তোমাদের জানা আছে, তাদের কিন্তু জারণ সংখ্যাও জানা আছে, ঠিক আছে। কথাটা কেন বললাম ভাইয়া, একটু দেখো। তোমরা দেখো, ধরো আমি এখানে কয়েকটা মৌলের কথা তোমাদেরকে বলবো, এবং সেই মৌলের যোজনী তোমাদের জানা আছে সেটা এখানে লিখে দেখাবো। এরপর আমি সেই মৌলের জারণ সংখ্যাটা এখানে লিখে দেখাবো।
ঠিক আছে। চলো ধরো তোমাকে যদি বলি আমি সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম পরমাণু। আচ্ছা আমাকে বলো তো এই যে সোডিয়ামের জারণ যোজনী কত? সোডিয়ামের যোজনী হচ্ছে 1। যদি তুমি জানো তাহলে জারণ সংখ্যাও কিন্তু 1 হবে, ঠিক আছে। তবে মনে রাখবে যোজনীর ক্ষেত্রে কোনো প্লাস বা মাইনাস এরকম কোনো চিহ্ন দিতে হয় না, কিন্তু জারণ সংখ্যার ক্ষেত্রে প্লাস অথবা মাইনাস যে কোনো একটা সংখ্যা বসবে, ঠিক আছে। যোজনীর যে নাম্বার সেই নাম্বারটা জারণ সংখ্যার মধ্যেও থাকবে, তবে যোজনীর মধ্যে কোনো প্লাস মাইনাস থাকবে না, জারণ সংখ্যার মধ্যে প্লাস মাইনাস থাকবে। এখন জারণ সংখ্যার মধ্যে প্লাস থাকবে নাকি মাইনাস থাকবে এটা আমাদের বোঝার বিষয়। দেখো মনে রাখবে ধাতুদের ক্ষেত্রে, যেমন ধরো সোডিয়াম একটা ধাতু, নামের শেষে আম থাকলে সাধারণত আমরা ধাতু বুঝি, যেমন ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যাদের নামের শেষে আম আছে তারা সবাই ধাতু। এমন না যে আম না থাকলে আবার ধাতু না, এরকম না। যেমন ধরো জিঙ্ক, আম নাই কিন্তু জিঙ্ক একটা ধাতু, এমনি ইন জেনারেল বললাম আম থাকলে সেটা ধাতু। যেমন ধরো সোডিয়াম একটা ধাতু, তবে যে ধাতুর ক্ষেত্রে প্লাস লাগাবা, জারণ সংখ্যার ক্ষেত্রে কি লাগাবা? প্লাস যুক্ত করবা, ঠিক আছে। আর অধাতুর ক্ষেত্রে তাহলে কি যোগ করবা? মাইনাস। চলো আমরা একটু দেখি। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে কত? 2, ঠিক আছে। এখন ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যাও 2 হবে, যেহেতু ম্যাগনেসিয়াম একটা ধাতু তাহলে জারণ সংখ্যা হবে +2, ঠিক আছে। আশা করছি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। এরপর দেখো তোমাদেরকে যদি আমি বলি অক্সিজেনের কথা, ধরো অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেন হচ্ছে একটা যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2, জারণ সংখ্যাও 2 হবে, তবে অক্সিজেন যেহেতু একটা অধাতু তার জারণ সংখ্যা হচ্ছে -2 হবে, ঠিক আছে। অক্সিজেনের সাধারণত জারণ সংখ্যা -2 হয়, এছাড়াও অক্সিজেনের জারণ সংখ্যা -1, -1/2 হতে পারে। কখন হবে এগুলো আমরা বলে দেব, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আরেকটা বিষয়, যদি তোমাকে যদি বলি ক্লোরিন, ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তাহলে জারণ সংখ্যাও 1 হবে, তবে +1 নাকি -1? এটা হবে -1, কারণ হচ্ছে এটা হচ্ছে ক্লোরিন হচ্ছে একটা অধাতু, ঠিক আছে। তাহলে অধাতুদের ক্ষেত্রে সাধারণত জারণ সংখ্যাটা কি হবে ভাই? মাইনাস হবে, ঠিক আছে। আর ধাতুর ক্ষেত্রে, ধাতুগুলোর ক্ষেত্রে আমরা জারণ সংখ্যাটা কি দেখব? প্লাস দেখব। তাহলে তুমি যদি যোজনী জানা থাকে, তোমার জারণ সংখ্যাও জানা আছে, আমি ধরে নিলাম শুধুমাত্র যোজনীর ক্ষেত্রে প্লাস মাইনাস হয় না, কিন্তু জারণ সংখ্যার ক্ষেত্রে প্লাস এবং মাইনাস ব্যবহার হয়। প্লাস হবে কাদের ক্ষেত্রে? ধাতুদের ক্ষেত্রে, আর মাইনাস হবে কাদের ক্ষেত্রে? অধাতুর ক্ষেত্রে। এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম। এছাড়াও তোমাদের যদি একটু বলি আমি, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন ধরো একটা বিষয়, এটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। হাইড্রোজেনের কথা একটু মনে রাখবা, হাইড্রোজেনের কথা একটু মনে রাখো। হাইড্রোজেনের যোজনী কত? 1, হাইড্রোজেনের যোজনী কত? 1, ঠিক আছে। এখন হাইড্রোজেনের জারণ সংখ্যা 1 হবে, তবে কি 1 হবে? +1 নাকি -1? হাইড্রোজেন যেহেতু অধাতু -1 হওয়ার কথা, কিন্তু সাধারণত দেখা যায় হাইড্রোজেনের +1 হয়, ঠিক আছে। তবে -1 হয় কার ক্ষেত্রে? হাইড্রোজেন ধাতুর সাথে থাকলে, এটা একটু মনে রাখিও। হাইড্রোজেন ধাতুর সাথে থাকলে তখন কি হয়? সাথে, এটা আমরা উদাহরণ দিয়ে দেখাবো, জাস্ট একটু মনে রাখো। থাকলে কি হয়? -1 হয়, ঠিক আছে, জারণ মান। এমনি কিন্তু কি হয়? +1। এগুলো আমরা উদাহরণ দিয়ে দেখাবো, তখন দেখতে পারবো। আচ্ছা তাহলে এখন আসো, তোমাদেরকে বলছিলাম অক্সিজেনের জারণ মানের ব্যাপারে একটু বলছিলাম। তার জারণ মান যোজনী যেহেতু 2, জারণ সংখ্যাও 2 হবে, ঠিক আছে। এখন যেহেতু সে অধাতু, তার মানে জারণ সংখ্যা হবে -2। তবে অক্সিজেনের ক্ষেত্রে কিছু 2-1টা ব্যতিক্রম আছে। অক্সিজেনের জারণ সংখ্যা কখনো কখনো তোমার কার ক্ষেত্রে? পারঅক্সাইডের ক্ষেত্রে। পারঅক্সাইড, এগুলো আমরা পরে উদাহরণ দিয়ে দেখাবো। পারঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হয় -1, আবার সুপার অক্সাইডের ক্ষেত্রে, সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হয় -1/2, ঠিক আছে। পারঅক্সাইড কি সুপার অক্সাইড কি, এগুলো উদাহরণ দিয়ে দেখালে তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আপাতত একটু মনে রাখো। তবে আমরা এমনি অক্সিজেনের জারণ মান চিন্তা করবো কত? নর্মালি হচ্ছে অক্সিজেনের জারণ মান চিন্তা করবো হচ্ছে কত? তোমার -2, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। এরপর চলো আমরা জারণ সংখ্যা বের করার কিছু নিয়ম শিখি। এগুলা যদি আমরা শিখি বা জানি, তাহলে আমরা কিন্তু এগুলা বিষয়ে আরও বেশি এক্সপার্ট হয়ে যাব বা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা জারণ সংখ্যার নিয়মগুলো নিয়ে কথা বলবো। তো প্রথম যে নিয়মটা লিখলাম এখানে দেখো, একক পরমাণু সমূহের জারণ সংখ্যা, এখানে সংখ্যা হবে, জারণ সংখ্যা কি ধরা হয়? 0 ধরা হয়। কীরকম একক পরমাণু? যেমন ধরো কোথাও যদি তুমি সোডিয়াম দেখো, কারোর সাথে যুক্ত নাই, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড লিখলে এখানে সোডিয়ামের সাথে কি আছে? ক্লোরিন আছে, এরকম না। ধরো এককভাবে সোডিয়াম দেখতেছো, অথবা এককভাবে তুমি ম্যাগনেসিয়াম দেখতেছো, ঠিক আছে, এককভাবে কপার দেখতেছো, তাহলে এই ক্ষেত্রে এদের জারণ মান ধরবা হচ্ছে, বা জারণ সংখ্যা ধরবা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে কি বললাম? একক পরমাণু সমূহের জারণ সংখ্যা 0 ধরা হয়। দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো এখানে একটা বিক্রিয়া দেখতেছো,
এই বিক্রিয়ার মধ্যে তোমরা একটু লক্ষ্য করো, এই যে জিঙ্ক এবং H2SO4 এর বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। সো এখানে দেখো তো জিঙ্কটা এককভাবে আছে না, ঠিক আছে, জিঙ্কের সাথে কি আছে নাই, তাহলে এই ক্ষেত্রে জিঙ্কের জারণ সংখ্যা কত ধরবা, 0 ধরবা। এখানে দেখো আরেকটা বিক্রিয়া ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে। দেখো এখানে এই যে ম্যাগনেসিয়াম কি কারোর সাথে যুক্ত আছে নাকি একক পরমাণু হিসেবে অবস্থান করতেছে, একক পরমাণু, তাহলে এই ক্ষেত্রেও ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কি ধরবা, 0 ধরবা। তাহলে আশা করি বুঝতে পারছো একক পরমাণু সমূহের জারণ সংখ্যা কি ধরা হবে, জারণ সংখ্যা 0 ধরা হয়, ঠিক আছে। এরপর যে নিয়মটা দেখো, একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুর পরমাণু সমূহের জারণ সংখ্যা 0 হয়। এটা কিরকম দেখো, ধরো তুমি চিন্তা করো হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, এই হাইড্রোজেন গ্যাস আমরা লিখি হচ্ছে হাইড্রোজেনের যৌগটা হচ্ছে H2 অণুর সংকেত, আর অক্সিজেন অণুর সংকেত হচ্ছে O2, নাইট্রোজেন অণুর সংকেত N2। আচ্ছা বলো তো এখানে তোমার হাইড্রোজেনের পরমাণু কয়টা, একই মৌলের পরমাণু দুইটা হাইড্রোজেন মৌলের পরমাণু মিলে হচ্ছে H2 তৈরি করছে। এখানে হচ্ছে দুইটা পরমাণু আছে, দুইটাই পরমাণু কার, অক্সিজেনের, ঠিক আছে। এখানে দুইটা পরমাণু আছে, দুইটা পরমাণু হচ্ছে কার, নাইট্রোজেনের, ঠিক আছে। তাহলে যদি কোনো একটা অণুর মধ্যে পরমাণু দুইটা একই রকম হয়, তাহলে আমরা এক্ষেত্রে তাদের জারণ সংখ্যা কী ধরবো, 0 হিসাব করব। যেমন ধরো আমি যদি তোমাকে এই উদাহরণটা দিই, দেখো এখানে তুমি দেখতেছো এই যে হাইড্রোজেন, ঠিক আছে, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত ধরবা, যেহেতু এখানে হাইড্রোজেন এর মধ্যে দুইটাই হচ্ছে কি একই মৌলের পরমাণু, অর্থাৎ দুইটা হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত হয়েছে, একই ধরনের পরমাণু দ্বারা গঠিত হয়েছে, সেক্ষেত্রে এটার জারণ সংখ্যা কি ধরবা, 0 ধরবা। তাহলে আশা করি বুঝতে পারছো। এখানে খেয়াল করি, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত ধরবা, 0, ঠিক আছে, কারণ অক্সিজেনের মধ্যে ওই অণুটার মধ্যে কয়টা পরমাণু আছে, দুইটা পরমাণু আছে, এবং দুইটা পরমাণু হচ্ছে একই মৌলের, অর্থাৎ অক্সিজেন মৌলের। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুর পরমাণু সময়ের জারণ সংখ্যা কী হবে, 0 হবে। যেমন ধরো H2O2 N2, একইভাবে তুমি বলতে পারো F2 ফ্লোরিন, Cl2 ক্লোরিন, ঠিক আছে, বুঝছো। এরপর হচ্ছে তুমি যে কোনোটা, যেমন ধরো I2, ঠিক আছে, এদের সবার জারণ মান বা জারণ সংখ্যা আমরা কি ধরতে পারি, 0 ধরতে পারি, কারণ এরা সবাই এর মধ্যে কি আছে, একটা মৌলের পরমাণু আছে, যেখানে যেমন ধরো এখানে ফ্লোরিনের দুইটা পরমাণু, এখানে ক্লোরিনের দুইটা পরমাণু, এখানে আয়োডিনের দুইটা পরমাণু, এই ক্ষেত্রে এদের জারণ মান আমরা কত ধরবো, 0 ধরবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে। এরপর দেখো ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা +1 হয়। আমরা জানি ক্ষার ধাতু কাদেরকে বলি, গ্রুপ 1 এর মৌলগুলাকে, ঠিক আছে, গ্রুপ 1 এর মৌলগুলাকে কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয়। এরা কারা, গ্রুপ 1 এর মৌলগুলা কারা, দেখো হা, লি, না, কে, রুবি, সাজাবে প্রান্সে, তাই না, এরাই হচ্ছে কি গ্রুপ 1 এর মৌল, ঠিক আছে, হা, লি, না, কে, রুবি, সাজাবে প্রান্সে। দেখো হা দিয়ে কি, এরা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, লিথিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, ঠিক আছে, এরাই হচ্ছে ক্ষার ধাতু। দেখো ক্ষার ধাতু সমূহের যোজনী কত, যোজনী হচ্ছে 1, ঠিক আছে। আর তোমাদেরকে বলছিলাম যোজনী যেটা, জারণ সংখ্যাও সেটা হবে, অর্থাৎ জারণ সংখ্যাও কি হবে, 1 হবে। তবে কি জারণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি প্লাস মাইনাস হয়, জারণ সংখ্যা এখানে কত হবে, যেহেতু এরা ধাতু, তাহলে সেক্ষেত্রে +1 হবে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ক্ষার ধাতু কারা, হাইড্রোজেন, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, হালিনাকে রুবি, সাজাবে প্রান্সে, তাহলে এটা বুঝতে পারছো। এরপর হচ্ছে দেখো মিথক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা কত হবে, +2। মিথক্ষার ধাতু কারা, মিথক্ষার ধাতু হচ্ছে ভাইয়া গ্রুপ 2 এর মৌলগুলা। গ্রুপ 2 এর মৌলগুলোর মধ্যে কারা কারা আছে, এটা এভাবে মনে রাখতে পারি, বিধবা মায়ের খেডার সন্তান বাদশা রহিম, ঠিক আছে। তাহলে বিধবা মায়ের খেডার সন্তান বাদশা রহিম, এটা দিয়ে কিভাবে মনে রাখতে পারি, বিধবা দিয়ে হচ্ছে তোমার বেরিলিয়াম, মায়ের দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম, খেডার দিয়ে হচ্ছে ক্যালসিয়াম, সন্তান দিয়ে হচ্ছে স্ট্রনশিয়াম, বাদশা দিয়ে হচ্ছে বেরিয়াম, রহিম দিয়ে হচ্ছে রেডিয়াম। তো এই গ্রুপ 2 এর মৌলগুলা হচ্ছে এরা, ঠিক আছে। আমরা জানি গ্রুপ 2 এর মৌলগুলা যোজনী কত, যোজনী হচ্ছে 2। আমরা বলেছিলাম যোজনী যেটা, জারণ সংখ্যাও সেটা হবে, অর্থাৎ জারণ সংখ্যাও 2 হবে। তবে কত 2, +2, কারণ এরা ধাতুর ক্ষেত্রে প্লাস হয়। তো যোজনী জানলে কিন্তু জারণ সংখ্যাও জানা হবে, ঠিক আছে। মিথক্ষার ধাতু কারা, যারা হচ্ছে গ্রুপ 2 এর মৌল। আচ্ছা, এরপর হচ্ছে দাতব্য হ্যালাইডে হেলুজেনের জারণ সংখ্যা কত হয়, -1 হয়। হেলুজেন কারা, গ্রুপ 17 এর মৌলগুলা আমরা জানি,
গ্রুপ 17 মৌলের মধ্যে কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এদেরকে মনে রাখলে হবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এদের জারণ সংখ্যা সাধারণত তুমি দেখবে এদের যোজনী কত? এদের যোজনী হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এদের জারণ সংখ্যাও কত হবে? জারণ সংখ্যাও ভাই 1 হবে। তবে কত? 1। এটা হচ্ছে, এরা যেহেতু অধাতু তুমি ধরতে পারো এদের জারণ সংখ্যা সাধারণত কি হয়? -1 হয়। ঠিক আছে, -1 হয়। ঠিক আছে, ধাতব হ্যালাইড বলছে। এই ধাতব হ্যালাইড কি এটা একটু বলি তোমাদেরকে। অর্থাৎ হেলুজেনগুলো যখন ধাতুর সাথে থাকবে, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই ক্লোরিন একটা হেলুজেন না? গ্রুপ 17 এর মৌল না? তো এই কার সাথে আছে? সোডিয়ামের সাথে আছে। সোডিয়াম একটা কি? ধাতু। তো আমরা এই সোডিয়াম ক্লোরাইডকে একটা ধাতব হ্যালাইড বলতে পারি। ঠিক আছে, একইভাবে তুমি বলতে পারো ম্যাগনেসিয়াম ধরো আয়োডাইড। ঠিক আছে, ধরো আমি লিখলাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে দেখো তো এই যে আয়োডিনটা কি রে? আয়োডিনটা হচ্ছে একটা হেলুজেন। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে একটা কি? ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ধাতু। তাহলে এটা হচ্ছে এখানে ধাতু আছে, তারপর হেলুজেন আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ধাতব হ্যালাইড। এখানে ক্যালসিয়াম ধাতু, ক্লোরিন হচ্ছে হেলুজেন গ্রুপের মৌল। তাহলে এটাও একটা কি? ধাতব হ্যালাইড। ঠিক আছে, এই ধাতব হ্যালাইডগুলোর মধ্যে আমরা সবসময় দেখব এই যে হেলুজেন অর্থাৎ ক্লোরিন, আয়োডিন, ক্লোরিন, এদের জারণ মান কত দেখব? -1। ঠিক আছে, এমনি ইন জেনারেল আমরা দেখব হচ্ছে হেলুজেন সমূহের জারণ মান -1 হয়, তবে কখনো কখনো প্লাস হতে পারে। এটা আমরা দেখব, করতে করতে এসে যাবে ইনশাল্লাহ। দেখো, এরপর হচ্ছে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1। দেখো, হাইড্রোজেনের যোজনী তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম, সেটা হচ্ছে কি? যোজনী হচ্ছে তোমার যোজনী হচ্ছে 1। তা আমি বলছিলাম যোজনী যেটা জারণ সংখ্যাও সেটা হবে জারণ সংখ্যাও কত হবে? জারণ সংখ্যাও 1 হবে। তবে আমরা বলছিলাম ধাতুর ক্ষেত্রে সাধারণত প্লাস হয়, অধাতুর ক্ষেত্রে মাইনাস হয়। হাইড্রোজেন অধাতু হওয়ার সত্ত্বেও এটার কি হবে? এটার +1 হবে। জারণ সংখ্যা কত হবে? +1 হবে। তবে হাইড্রোজেন যদি ধাতুর সাথে থাকে, যেমন ধরো একটা হাইড্রোজেন সোডিয়ামের সাথে আছে, সোডিয়াম তোমার হাইড্রেট তৈরি করছে, অথবা একটা হাইড্রোজেন তুমি ধরো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। ঠিক আছে, এই যে হাইড্রোজেনটা কার সাথে আছে? হাইড্রোজেন এখানে আছে, হাইড্রোজেনটা একটা ধাতুর সাথে। ঠিক আছে, এই যে হাইড্রোজেনটা আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম অর্থাৎ ধাতুর সাথে। যদি ধাতুর সাথে থাকে, ঠিক আছে, তখন হাইড্রোজেন যদি ধাতুর সাথে থাকে তখন আমি বলবো এটাকে ধাতব হাইড্রেট। ঠিক আছে, হাইড্রোজেন ধাতুর সাথে থাকলে কি বলবো? ধাতব হাইড্রেট। ধাতব হাইড্রেটের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান ধরে নিবা হচ্ছে -1। ঠিক আছে, হাইড্রোজেনের জারণ মান কত ধরে নিবা? -1। কথা বুঝছো? তাহলে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে সাধারণত +1। আর যদি কখন -1 হবে? যদি সে ধাতুর সাথে থাকে তখন এটাকে -1 ধরবা। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এরপর চলো, আচ্ছা আরেকটা বিষয় দেখি, অক্সিজেনেরটা। তোমরা যেন অক্সিজেনের যোজনী কত ভাই? অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাই না? যোজনী 2। তাহলে জারণ এটা কিছুক্ষণ আগে বললাম, জারণের সংখ্যাও কি হবে? 2 হবে। তবে কত 2? -2। ঠিক আছে, যেহেতু জারণ সংখ্যার ক্ষেত্রে +- হয়, -2 হবে, কারণ অক্সিজেন হচ্ছে অধাতু। এখন অক্সিজেনের অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ মান তুমি -2 ধরে নিবা। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো ফারঅক্সাইডের ক্ষেত্রে -1। যদি কোনো একটা যৌগের মধ্যে তুমি -1 দেখো, অক্সিজেনের যোজনী, তখন সেটাকে ফারঅক্সাইড বলবো। যেমন ধরো আমি একটু লিখি H2O2। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেন ফারঅক্সাইড। ঠিক আছে, এই হাইড্রোজেন ফারঅক্সাইডের মধ্যে এখানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে +1। ঠিক আছে, হাইড্রোজেন যোজনী যদি +1 হয়, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে টোটাল যোজনী হচ্ছে +2। এখন একটা যৌগের টোটাল জারণ মান কিন্তু 0 হয়, এটা একটু পর আমি বুঝাই দেবো, তবে একটু বলে রাখতেছি। তাহলে এটা যদি +2 হয়, অক্সিজেন হতে হবে -2। অক্সিজেন হতে হবে কত? -2। তো আমি যদি এখানে -1 দিই, উপরে যেটা লিখবো সেটা একটার জন্য লিখবো। ঠিক আছে, উপরে ধরো -1 দিলাম, একটা অক্সিজেনের জন্য -1, কিন্তু আমার কাছে আছে কয়টা অক্সিজেন? 2টা অক্সিজেন। তাহলে 2টা অক্সিজেনের জন্য -2 হবে। তাহলে এখানে +1, একটা হাইড্রোজেনের জন্য +1, 2টা হাইড্রোজেনের জন্য হচ্ছে +2। আর এটাকে আমি টোটালটাকে যদি 0 করতে চাই, ঠিক আছে, তাহলে আমার এটা হতে হবে -2। ঠিক আছে, অক্সিজেনের টোটাল জারণ মান কত হবে? -2। -2 হতে হলে আমি অক্সিজেনের জারণ মানটাকে কত লিখবো? এখানে -1। তাহলে -1 হলে -2 = কি হবে? 0 হবে। মানে টোটাল যৌগের জারণ মান 0 হবে। এটা একটু পর আমি বুঝাই দেবো। তবে তোমরা যদি এখানে বুঝতে না পারো, জাস্ট একটু মনে করো, সেটা হচ্ছে কি, পারঅক্সাইড হলে এটা একটা পারঅক্সাইডের ক্ষেত্রে আমরা কি দেখবো? -1 দেখবো। আর সুপার অক্সাইডের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে -1/2। ঠিক আছে, কোনো একটা যৌগের মধ্যে যদি আমরা -1/2 দেখি জারণ মান, এটা আমরা একটু পর বের করলে তখন বুঝতে পারবা, কিছু নিয়ম শিখাই দেবো আমি। তখন বলবা যদি কোনো জায়গায় অক্সিজেনের জারণ মান যদি -1/2 দেখো, তাহলে এটাকে বলবা সুপার অক্সাইড। আর -1 দেখলে বলবা পারঅক্সাইড। আর -2 হয় কোন ক্ষেত্রে? সাধারণ অক্সাইডের ক্ষেত্রে। এখানে যদি তুমি বের করার নিয়মটা না বুঝো, কোনো সমস্যা নাই, এটা ভাইয়া একটু পর বলতেছি আবার। ঠিক আছে, এখন নিরপেক্ষ যৌগে,
যা পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা শূন্য হয়, ঠিক আছে। এটা কি নিরপেক্ষ যৌগ বলতে কি বুঝে আগে এটা বলো, যে নিরপেক্ষ যৌগ। যেমন ধরো আমি যদি বলি H2O, ঠিক আছে, এখানে কয়েকটা যৌগ লিখতেছি, এটা হচ্ছে পানির অণু। তারপর ধরো আমি লিখলাম SO4 2-, এটা হচ্ছে সালফেট, ঠিক আছে। আবার লিখলাম ধরো আমি একটা অ্যাসিড HCl, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কোনটা নিরপেক্ষ যৌগ, দেখো এটা হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ, কারণ তার কোনো চার্জ নেই, ঠিক আছে। চার্জবিহীন যৌগগুলোকে নিরপেক্ষ যৌগ বলবো। কিন্তু দেখো তো এই সালফেট যৌগের মধ্যে -2 চার্জ আছে না, ঠিক আছে। চার্জ থাকলে এটাকে নিরপেক্ষ যৌগ বলবো না, তাহলে এটা নিরপেক্ষ যৌগ না। এখন দেখো তো HCl, এখানে কোনো চার্জ দিছে, আমি প্লাস মাইনাস কিছু লিখছি, এটার মতো লিখি নেই, তাহলে এটাও একটা কি যৌগ, নিরপেক্ষ যৌগ। তাহলে এই নিরপেক্ষ যৌগগুলোর ক্ষেত্রে কি বলছে, আগে নিরপেক্ষ যৌগ ব্যাপারটা আমরা বুঝলাম। নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে কি বললো, পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা কি হয়, শূন্য হয়। চলো এটা একটু দেখি। যেমন ধরো NaCl, আমি যদি লিখি NaCl, ঠিক আছে। এখন আসো এখানে এই দুইজনের যে জারণ সংখ্যা, এটার জারণ সংখ্যা আছে, এটারও জারণ সংখ্যা আছে, দুইটা জারণ সংখ্যা যদি যোগ করো তাহলে 0 হবে সবসময়। দেখো সোডিয়ামের জারণ সংখ্যা কত, +1, ঠিক আছে। আর ক্লোরিনের জারণ সংখ্যা কত, -1, তাহলে +1 -1, তাহলে কত হয়, 0 হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা একটা দেখলাম, ঠিক আছে, এটা একটা দেখলাম। ধরো আরেকটা উদাহরণ ধরো আমি দেখি তোমাদের জন্য দিই। ধরো তুমি পানির অণুর কথা চিন্তা করতে পারো, ধরো H2O, ঠিক আছে, H2O। তো এটাও একটা নিরপেক্ষ যৌগ, কারণ তার কোনো চার্জ নেই। এখন এটার ক্ষেত্রে হাইড্রোজেনের যোজনী কত, হাইড্রোজেনের যোজনী হচ্ছে জারণ মান কত, জারণ মান হচ্ছে +1, ঠিক আছে। হাইড্রোজেনের জারণ মান সবসময় +1, শুধুমাত্র ধাতুর সাথে থাকলে তখনই -1, তাই না। আচ্ছা +1। আচ্ছা তুমি যে মাথার উপর +1 দিছো, মনে রাখবে সেটা তুমি একটা পরমাণুর জন্য দাও, কিন্তু আমার এখানে আছে কয়টা পরমাণু, 2টা পরমাণু। তাহলে আমি মনে করব, হিসাব করার সময় মনে মনে ধরবো এটা হচ্ছে +2, মানে একটা পরমাণুর জন্য +1, তাহলে 2টা পরমাণু যেহেতু আছে মনে মনে চিন্তা করবে এটা হচ্ছে +2, 2টা পরমাণুর জন্য। আচ্ছা আমাকে একটু বলো তো, এটা যদি 2টার জন্য +2 হয়, তাহলে এটাকে 0 করতে কত লাগবে, অবশ্যই -2 লাগবে, ঠিক আছে। তার মানে এই অক্সিজেনের জারণ মানটা হবে -2। তাহলে দেখো আমার কাছে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে, মনে রাখবে আমি আরেকটা বারবার বলতেছি একটা কথা, মাথার উপর যে সংখ্যাটা লিখবো সেটা লিখবো হচ্ছে একটা পরমাণুর জন্য, যদিও এখানে একাধিক পরমাণু থাকলেও একটা পরমাণুর জন্য লিখবো, ঠিক আছে। তো কিন্তু হিসাব করার সময় তুমি মনে মনে চিন্তা করে ফেলবা হচ্ছে 2টা পরমাণুর জন্য, ঠিক আছে। আচ্ছা যেমন ধরো আমি এখানে +1 লিখলাম জারণ মান হাইড্রোজেনের, কিন্তু হাইড্রোজেন আছে 2টা, সেক্ষেত্রে টোটাল জারণ মান হবে +2। এখন আমাকে এটাকে 0 করার জন্য কি লাগবে, -2। এখন অক্সিজেনের জারণ মান কত, -2, তাহলে +2 -2 কত, 0, ঠিক আছে। আচ্ছা +1 2টা আছে সেজন্য টোটাল হচ্ছে +2, আর এটা হচ্ছে -2, 0। তাহলে এটা গেল। আরও কয়েকটা দেখি, যেমন ধরো তোমাকে যদি আমি বলি আরেকটা দিই, ধরো HCl, ঠিক আছে। HCl এর ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান কত, +1, তাহলে +1 হলে 0 করতে হলে এটা কত হবে, -1। তাহলে দেখো +1 -1 0। তাহলে বুঝতে পারতেছো একটা যৌগের মধ্যে টোটাল জারণ মান কত হবে, 0 হবে। তুমি 0 বানাবেই, ঠিক আছে। যেমন ধরো আরেকটা করি তোমাদেরকে, H2SO4, ধরো সালফিউরিক অ্যাসিড, আরেকটা দিচ্ছি সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে। এখানে টোটাল জারণ মানটা কত দেখো, আমরা প্রথমে সালফারটাকে পরে ধরবো, কারণ হচ্ছে সালফারের একাধিক জারণ মান আছে, এটা +2 হতে পারে, +4 হতে পারে, +6 হতে পারে, অনেকগুলো হতে পারে। তো কোনটা হবে আমরা জানি না, ঠিক আছে। আর আমরা হাইড্রোজেনেরটা জানি, অক্সিজেনেরটা জানি। হাইড্রোজেনের জারণ মান কত হয়, +1, ঠিক আছে। আর অক্সিজেনের জারণ মান কত হয়, -2, খেয়াল করো। তাহলে এখন আমাকে বলো তো, এই টোটালটাকে 0 করতে হবে, টোটালটা আমি 0 করব। তাহলে হাইড্রোজেন যদি +1 হয়, একটার জন্য লিখলাম +1, কিন্তু আমার কাছে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, তাহলে +2, হাইড্রোজেন টোটাল জারণ মান +2। আর অক্সিজেনের জারণ মান কত, -2, একটার জন্য -2, কিন্তু আমার কাছে আছে কয়টা, 4টা, তাহলে 4টার জন্য হলে -8। এখন +2 আর -8, বলো তো আর কত বাকি থাকে, আর বাকি থাকে হচ্ছে -6। তাহলে -6টাকে 0 করার জন্য কত লাগবে, +6। তাহলে আমার সালফারের জারণ মান হবে +6। এখন আসো টোটালটা কিন্তু 0 হয়ে গেছে, দেখো কীরকম, আমার হাইড্রোজেনের জারণ মান কত, +1, কিন্তু আছে কয়টা, 2টার জন্য তাহলে +2, উপরে লেখি হচ্ছে একটার জন্য। তারপর হচ্ছে সালফারের জারণ মান কত বের করলাম, +6। এরপর হচ্ছে অক্সিজেনের জারণ মান কত, একটা অক্সিজেনের পরমাণুর জারণ মান -2, কিন্তু আছে 4টা, -8। তাহলে দেখো তো +8 -8 কত হলো, 0 হলো, ঠিক আছে। তাহলে একটা যৌগের মধ্যে টোটাল জারণ মানের যোগফল কি হবে, 0 হবে। এই কথাই বলছে নিরপেক্ষ যৌগে, ঠিক আছে।
পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা কি হবে 0 হবে ঠিক আছে আমরা এখন জারণ সংখ্যা নির্ণয় করব জারণ সংখ্যা নির্ণয় করলে আমাদের ব্যাপারগুলো আরো বেশি ক্লিয়ার হবে ঠিক আছে চলো একটা প্রশ্ন আমি এখানে দেখতেছি সেটা হচ্ছে কি বললো এটা হচ্ছে বললো হচ্ছে তোমার H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মধ্যে এই যে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো তাহলে কার জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে এই মুহূর্তে আমরা সালফারের জারণ সংখ্যাটা নির্ণয় করে ফেললাম এমনি হাতে কলমে হাতে হিসাব করে করে তাই না আচ্ছা কিন্তু আমরা চাইলে যদি একটু লিখে ঠিক আছে একটু স্টেপ বাই স্টেপ এটাকে সলভ করতে পারি যদি আমাদের রিটেনে আসে তখন আমরা স্টেপ বাই স্টেপ লিখবো আর যদি আমাদের এমসিকিউতে আসে তখন আমরা হুটহাট করে এভাবে সলভ করে দিতে পারবো ঠিক আছে যাই হোক আমরা একটু হাতে কলমে করে দেখি H2SO4 এর জারণ সংখ্যা তাহলে তুমি প্রথমে ধরে নিবা হচ্ছে ধরি ঠিক আছে H2SO4 সালফারের জারণ সংখ্যা ইকুয়াল হচ্ছে x ধরে নিলাম আমরা ঠিক আছে কত ধরে নিলাম আমরা x ধরে নিলাম আচ্ছা তাহলে চলো এখন আমরা ক্যালকুলেশন করি ধরো এখন সুতরাং কি হবে অতএব আমরা কি লিখতে পারি অতএব এখানে দেখো হাইড্রোজেন আছে হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত জারণ সংখ্যা হচ্ছে +1 ঠিক আছে এই হাইড্রোজেন জারণ সংখ্যা +1 আছে কয়টা হাইড্রোজেন দুইটা * 2 দিবা তাহলে একটার কাজ শেষ করলাম আমরা হাইড্রোজেনের কাজ শেষ করলাম তারপর প্লাস দিবা একটার কাজ শেষ করার পর কি দিবা প্লাস দিবা তারপর হচ্ছে সালফারের কাছে গেলাম সালফারের জারণ সংখ্যা কি ধরলাম x এটা আমরা জানি না এটা বের করব তারপর হচ্ছে অক্সিজেনের কাছে গেলাম তো অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি -2 লিখলাম আর অক্সিজেন আমাদের কাছে আছে কয়টা চারটা * 4 দিলাম ঠিক আছে তাহলে অক্সিজেনের কাজও শেষ হলো আর আমরা জানি সবগুলার যোগফল কত হবে 0 তাহলে ইকুয়াল কি ধরবো ইকুয়াল দিব হচ্ছে 0 তাহলে এখন আসো আমরা এখন একটু ক্যালকুলেশন করি ঠিক আছে আচ্ছা ভাব এখন +1 * 2 তাহলে কত হয় +2 + x ঠিক আছে এরপর দেখো প্লাস মাইনাস 4 দুগুণ কত হয় 8 হয় ঠিক আছে ইকুয়াল 0 ঠিক আছে এখন দেখো ইকুয়াল 0 হয় এখন আমরা যদি এক কাজ করি সেটা হচ্ছে দেখো xটাকে যদি এই পাশে রেখে বাকিগুলো ওদিকে নিয়ে যাই তাহলে +2টা হয়ে যাবে আচ্ছা -8টা হয়ে যাবে +8 আর +2টা এদিকে গেলে হয়ে যাবে -2 তাহলে ইকুয়াল কত হয় +6 ঠিক আছে তাহলে তোমরা বলতে পারো কি তোমরা বলতে পারো সুতরাং H2SO4 এর জারণ সংখ্যা কত জারণ সংখ্যা হচ্ছে ইকুয়াল হচ্ছে +6 এখন দেখো এটা আমরা লিখে প্রথমে ধরি জারণ সংখ্যা x হচ্ছে স্টেপ বাই স্টেপ করলাম ঠিক আছে তুমি চাইলে কিন্তু কি করে দিতে পারো এই যে এভাবে দেখাইলাম কিছুক্ষণ আগে এই যে এভাবে তুমি চাইলে এমনি হিসাব করে আসলে এমসিকিউতে আসলে তখন করে ফেলতে পারো ঠিক আছে কিভাবে এমসিকিউতে আসলে করে ফেলবা দেখো আমি যদি আবার একটু দেখাই H2SO4 তো আমরা বের করব কার জারণ সংখ্যা সালফারের এটাকে হিসাব করব না এটাকে পরে হিসাব করব দেখো প্রথমে আমি হাইড্রোজেনটা হিসাব করি হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1 ঠিক আছে তাহলে এটার জারণ সংখ্যা অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 এখন চলো হিসাব করি আমরা উপরে +1টা হচ্ছে একটা হাইড্রোজেনের জন্য তাহলে দুইটা হাইড্রোজেনের জন্য হচ্ছে +2 হবে আচ্ছা এখন উপরে একটা -2 অক্সিজেনের জারণ সংখ্যা -2টা কয়টার জন্য একটা অক্সিজেন পরমাণুর জন্য আমরা ধরছি আর আমার কাছে অক্সিজেন পরমাণু আছে 4টা তাহলে 4টার জন্য হবে -8 তাহলে দেখো তো +2 আর -8 তাহলে করলে কত থাকে আর বাকি থাকে হচ্ছে -6 মানে এই -6 কে 0 করতে আমার কত লাগবে +6 তো তার মানে এই সালফারের জারণ সংখ্যাটা হবে কত +6 তাহলে তুমি এখন হিসাব করে দেখো তো এখন হিসাব করলে তাহলে এইভাবে আমরা চাইলে লিখে নিজে বের করে ফেলতে পারি x ধরে এইভাবে ক্যালকুলেশন করার চাইতে এমসিকিউতে আসলে আমরা এইভাবে বের করে ফেলতে পারবো ঠিক আছে তুমি এখন দেখো এটা +1 দুইটা আছে +2 আর এটা হচ্ছে +6 তারপর হচ্ছে এটা হচ্ছে -2 চারটা আছে -8 তাহলে +2 +6 +8 তারপর হচ্ছে -8 ইকুয়াল কত হয় 0 হয় আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখো আরেকটা দেখব এখানে আরেকটা দেখলাম সেটা হচ্ছে কি KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করো তো আবার আমরা কি করব যে আগেরটার মতো করে ফেলতে পারি যে তুমি ধরি লিখে করলে এভাবে করতে পারি KMnO4 ঠিক আছে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত ধরবা x যেটা বের করতে বলবা সেটাকে কি ধরবা ইকুয়াল x ধরবা যেটাকে বের করতে বলবে সেটাকে কি ধরবা সেটাকে ধরবা হচ্ছে x ঠিক আছে সেটাকে কি ধরবা
এক্স ধরবা, ঠিক আছে। এরপর খেয়াল করো, যেটাকে এক্স ধরবা, এরপর খেয়াল করো তো এখন আমরা অতএব লিখতে পারি, অতএব দেখো এখানে পটাশিয়াম আছে, পটাশিয়ামের জারণ সংখ্যা কত +1, ঠিক আছে। এরপর হচ্ছে ম্যাঙ্গানিজ, এটার জারণ সংখ্যা আমরা ধরছি এক্স, প্লাস দিয়ে এক্স দিলাম, একটা শেষ হওয়ার পর প্লাস দিবা, তো এটার জারণ সংখ্যা এক্স ধরলাম, এটা বসালাম, তারপর প্লাস দিবা। তারপর অক্সিজেনের জারণ সংখ্যা কত -2, তো আছে কয়টা অক্সিজেন, 4টা, × 4 ইকুয়াল কত দিবা, ইকুয়াল 0 দিবা, যেহেতু এটা একটা নিরপেক্ষ পরমাণু, মানে এর মধ্যে কোনো প্লাস মানে চার্জ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে দেখো ভা +1 প্লাস এক্স প্লাস মাইনাস মাইনাস 4 × 2 = 8 ইকুয়াল কত হয়, 0 হয়। এখন ভা, এখন দেখো এক্স, এখন এই -8টাকে যদি ওদিকে নিয়ে যায় +8, এখন -1টাকে +1টাকে যদি এদিকে নিয়ে যায় সমান চিহ্ন, তাহলে -1, তাহলে কি হয় +7। তার মানে সুতরাং এখানে ক্যামিনোফোরের মধ্যে ম্যাঙ্গানিজের যার মান হচ্ছে +7। এটাকে তুমি এভাবে লিখে করতে পারো, অথবা এখন যেভাবে দেখাইলাম আমরা এভাবে আমরা এমনি করে ফেলতে পারি, হাতে করে ফেলতে পারি ক্যামিনোফোর। দেখো চলো, তুমি জানো হচ্ছে পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, এটা জারণ সংখ্যা হচ্ছে +1, এটা বের করবো, এটা আমরা এখন হাত দিচ্ছি না। দেখো এরপর হচ্ছে এটা মাইনাস, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, এখন এটা +1, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে -1, কিন্তু আছে কয়টা, 4টা, তাহলে হচ্ছে -8, তাহলে কত লাগে আর বাকি থাকে হচ্ছে -7, তো -7কে 0 করতে এটা কত লাগে, +7, তাহলে এটার জারণ সংখ্যা হচ্ছে কত, +7। এভাবে তুমি চাইলে হাতে করে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এখন এই যে +1 +7, তাহলে কত হলো, +8, আর এখানে -2 আর এই 4টা আছে মিলে হলো কত, -8, তাহলে +8 -8 0, ঠিক আছে। তাহলে আশা করছি আমরা হাতেও করে ফেলতে পারবো, যদি আমাদেরকে রিটেনে দেয় এরকম মনে করি এটা সমান x ধরে এভাবে করতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে ক্যামিনোফোরে এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। সেটাও বলবা হচ্ছে দড়ি আমরা ক্যামিনোফোর না, এটা হচ্ছে K2Cr2O7, এটাকে বলা হয় পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে। ক্রোমিয়াম এর কি সংখ্যা, জারণ সংখ্যা ইকুয়াল কি ধরবা ভাইয়া, সবসময় আমরা কি ধরি, x, জারণ সংখ্যা সমান হচ্ছে ধরলাম হচ্ছে x, ঠিক আছে। এখন আসো আমরা সলভ করি, অতএব ঠিক আছে, এখানে আছে কে, অতএব আছে কে, পটাশিয়ামের জারণ সংখ্যা কত, +1 ধরলাম, আছে কয়টা, 2টা, × 2, তাহলে +1 হচ্ছে জারণ সংখ্যা, আছে কয়টা, 2টা, তো একটার কাজ আমরা শেষ করলাম পটাশিয়াম, তারপর প্লাস দিবা, ঠিক আছে। এখন ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত ধরছি, x, আছে কয়টা, 2টা, তাহলে x × 2 অর্থাৎ 2x, ঠিক আছে। এটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা কি ধরলাম, x, তাহলে ক্রোমিয়াম আছে কয়টা, 2টা, তাহলে 2x হবে, ঠিক আছে। এরপর হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা জানি -2, এখন অক্সিজেন আছে কয়টা, 7টা, × 7 ইকুয়াল কত ধরবা, ইকুয়াল হচ্ছে 0, তাহলে এখন কি হয় দেখো, এটা +1 × 2, তাহলে +2, তারপর হচ্ছে +2x, এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে 7 × 2 = 14 ইকুয়াল কত, 0, তাহলে এখন দেখো এই এক্সটাকে একটু রাখি, 2x, ঠিক আছে, 2x ইকুয়াল কি হয়, এই -14 যদি এই পাশে যাই হয় +14, +2টা যদি ওই পাশে যায় তাহলে হয় -2, তাহলে ইকুয়াল কত হয়, ইকুয়াল হচ্ছে +12, তাহলে এখানে আমরা কি পাইলাম, 2x ইকুয়াল টু, দেখো এখানে আমরা পাইছি হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে +12, তাহলে আমাদের সুতরাং x ইকুয়াল কি হবে, x ইকুয়াল +12 / 2, অর্থাৎ হয় কত, কত হয় আমাদের, হয় হচ্ছে +2 +6, ঠিক আছে। সুতরাং x ইকুয়াল টু কত, +6, তার মানে এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে কত, +6, ঠিক আছে। এটা তুমি এভাবে করতে পারো, অথবা ডাইরেক্ট করে ফেলতে পারো এভাবে। চলো আমরা করি, কি ছিল আমাদের এটা, K2Cr2O7, চলো আমরা এখানে বের করব কারটা, এখানে বের করব হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বা মান বের করব, এটা আমরা পরে ধরবো। চলো, পটাশিয়ামের জারণ সংখ্যা কত, +1, ঠিক আছে, এটা লিখলাম আমরা। অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে -2। চলো এখন হিসাব করি, একটার জন্য +1, কিন্তু এখানে আছে কয়টা, 2টা, তাহলে মনে মনে বলবো হচ্ছে এটা হচ্ছে +2। তাহলে এখানে -2 কয়টার জন্য, একটা অক্সিজেন পরমাণুর জন্য, মাথার উপর যেটা লিখি সেটা হচ্ছে একটা পরমাণুর জন্য লিখবো, ঠিক আছে। তাহলে -2, তো আমার কাছে আছে 7টা, তাহলে কত হবে, -14, ঠিক আছে। তাহলে এখন আসো কত থাকে আর,
+2 আর -14 তাহলে -12। তাহলে দেখো -12 বাকি থাকে, -12কে 0 করতে লাগবে +12, তাহলে এটার মান হবে, ক্রোমিয়ামের মান হবে +12। এখন এটা +12 যদি আমি এখানে দিই, একটা ভুল করবো না, তাহলে কিন্তু দুইটার জন্য +24 হয়ে যাবে, আমরা +12 দিতে পারবো না, আমরা দেবো হচ্ছে +6, ঠিক আছে, +6 কেন +6 দিলে কি হয়, আমার আছে ক্রোমিয়াম কয়টা, দুইটা, তাহলে টোটাল হচ্ছে কত, +12 হয়ে যাবে। তাহলে +12 হয়ে গেলে আমার এটার টোটাল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। চলো আবার আমরা যেহেতু বসায় ফেললাম, একটু আবার ক্যালকুলেশন করে দেখি। আমার +1 পটাশিয়াম, তাহলে দুইটা আছে +2, ঠিক আছে। এরপর হচ্ছে এটা হচ্ছে +2 +6, দুইটা আছে +12, ঠিক আছে। +6 হচ্ছে একটা ক্রোমিয়ামের চারণ সংখ্যা, আর দুইটা ক্রোমিয়ামের জন্য টোটাল হিসাব করবো +12, আর এখানে আছে কত, -2, তো 60টার জন্য হচ্ছে -14। তাহলে দেখো তো 0 হয় কিনা, +2 আর +12 হতো হচ্ছে 14 আর -14, তাহলে টোটাল কত হয়, 0। আমাদের উদ্দেশ্য হচ্ছে 0 বানানো, আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে 0 বানানো, ঠিক আছে। এভাবে আমরা 0 বানাবো, ঠিক আছে। এরপর দেখো আরেকটা তোমাদের জন্য করাবো এখানে, সেটা হচ্ছে কি, দেখো PO4 3- ফসফরাসের জারণ সংখ্যা কত, এটা কি ছিল, PO4 3-, এটা কিন্তু নিরপেক্ষ তোমার অণু না বা নিরপেক্ষ যৌগ না, এর মধ্যে চার্জ আছে, চার্জ কত, এই যে চার্জ হচ্ছে -3। এটা কিভাবে করব, আমরাও এটা করে ফেলতে পারি, মনে করি বা ধরি, ফসফরাসের জারণ সংখ্যা কত ধরবা, ফসফরাসের জারণ সংখ্যা ধরবা এখানে হচ্ছে আগের মতো = x। তাহলে অতএব কি হয়, অতএব একটা কাজ করবা, সেটা হচ্ছে কি, ফসফরাসের ধরবা হচ্ছে x গেল, প্লাস অক্সিজেনের কত ধরবা, অক্সিজেন হচ্ছে -2, রাইট, -2। তো আছে কয়টা অক্সিজেন, 4টা, × 4 দিবা। এখন আসো শেষ হলো, ইকুয়াল এখন 0 দিতে পারবো না, যেহেতু এখানে তুমি চার্জ দেখতেছো -3, এখন ইকুয়াল দিয়ে -3 দিতে হবে। তাহলে বুঝছো আশা করি, নিরপেক্ষ পরমাণু হলে এক্ষেত্রে 0 দেবো, কিন্তু যদি তোমার কোনো চার্জযুক্ত নিরপেক্ষ যৌগ হলে, কিন্তু যদি কোনো চার্জযুক্ত কোনো কিছু হয় বা কোনো একটা যৌগমূলক হয় চার্জযুক্ত, তাহলে ইকুয়াল দিয়ে সেই চার্জটা এখানে বসাবো, ঠিক আছে। তাহলে এখন আসো ইকুয়াল কি হয়, x + -4 × 8 ইকুয়াল হচ্ছে -3। তাহলে এখন কি হয়, x -8টা ওদিকে গেলে কত হয়, +8, তাহলে ইকুয়াল কত হয়, +5, বুঝছো। তাহলে x এর জারণ মান এখানে কত, অর্থাৎ x মানে ফসফরাসের জারণ মান হচ্ছে এখানে কত, +5। তো আশা করি এরকম যদি চার্জযুক্ত কোনো মৌলক দেই, তাহলে আমরা আশা করি এটা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা করতে পারো, চাইলে তোমরা ভিডিওটা একটু স্টপ করে এটা করে দিতে পারো। তবু আমি যদি একটু করি, দেখো আমি একটু হাতে করে ফেলি, ঠিক আছে, তোমরা এমনি করে দেখবা। তাহলে Na2S2O3, ঠিক আছে। এখানে সালফারেরটা বের করবো আমরা, তাহলে সালফারেরটা আমরা পরে হিসাব করবো। চলো, সোডিয়ামের যার মান হচ্ছে +1 লিখলাম, আর এটা আমরা এখন ধরতেছি না। অক্সিজেনের যার মান কত, -2। তাহলে চলো, +1 একটা সোডিয়ামের জারণ, একটা সোডিয়াম পরমাণুর জারণ সংখ্যা, তাহলে দুইটার জন্য হবে কত, +2, ঠিক আছে। তাহলে এখন আসো -2 কার, একটা অক্সিজেনের জারণ সংখ্যা, আর আছে কয়টা, তিনটার জন্য হচ্ছে -6। তাহলে আমার আর কত বাকি থাকে, আমার বাকি থাকে হচ্ছে -4, +2 -6 যদি আমরা যোগ করি, তাহলে বাকি থাকে হচ্ছে -4। এখন -4কে 0 করার জন্য কত লাগবে, +4। তাহলে +4 হতে হলে এখানে সালফারের জারণ মান কত হতে হবে, সালফারের জারণ মান হতে হবে +2, কারণ সালফার আছে কয়টা, দুইটা। তাহলে +2 দিলে দুইটা কত হয়ে যাবে, দুইটার জন্য +4 হয়ে যাবে, ঠিক আছে। আমরা জাস্ট +4টা মিলাবো, ঠিক আছে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, +4 হলে 0 হয়ে যাবে। এখন দেখো সোডিয়াম কয়টা আছে, জারণ সংখ্যা, একটা পরমাণুর জন্য জারণ সংখ্যা হচ্ছে 1, তাহলে দুইটা পরমাণু আছে +2। আর সালফার কত, একটা পরমাণুর জন্য জারণ সংখ্যা হচ্ছে +2, তাহলে দুইটার জন্য হবে কত, +4, ঠিক আছে। আর এখানে কত, -6 হচ্ছে অক্সিজেনের একটা পরমাণুর জন্য, তাহলে আমার কাছে আছে কয়টা, তিনটার জন্য হচ্ছে -6। তাহলে কত হয়, দেখো টোটালটা 0 হয়ে যায়। আমাদের উদ্দেশ্য কি বানানো, 0 বানানো, ঠিক আছে। দেখো +2 +4 +6 আর -6 ইকুয়াল কত হবে, 0 হবে। তো আশা করছি এই জারণ সংখ্যা নির্ণয়ের ব্যাপারটা তোমরা প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমরা এটা কোনো সমস্যা হবে না, একটু প্র্যাকটিস করলে আশা করি পারবা। আর তোমরা হাতেই করে ফেলতে পারবা, ঠিক আছে, তোমরা হাতেই করে ফেলতে পারবা, ঠিক আছে। এগুলা এত কঠিন কিছু না। সো আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে ভাই
জারণ বিজারণ বিক্রিয়াগুলা, ঠিক আছে। একটা প্রশ্ন সব সময় তোমরা যদি একটু গাইড খুলো বা বই খুলো দেখবা যে সবসময় একটা প্রশ্ন বোর্ডের মধ্যে আসে, সেটা হচ্ছে এই বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ যুগপৎ ঘটে বা একসাথে ঘটে, এটা দেখাও, ঠিক আছে। সো এই ধরনের অনেকগুলা বিক্রিয়া আমরা কিন্তু সমাধান করব। সো আশা করছি এগুলা সমাধান করার পর জারণ বিজারণ নিয়ে তোমার আর কোনো রকম সমস্যা থাকবে না। তো চলো তাহলে আমরা কথা বলবো হচ্ছে কোনো একটা বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎ ঘটে, অর্থাৎ একসাথে ঘটে, অর্থাৎ কোনো একটা বিক্রিয়ার মধ্যে জারণ ঘটলে অবশ্যই বিজারণ ঘটবে, অথবা বিজারণ ঘটলে অবশ্যই জারণ ঘটবে। মানে জারণ ঘটেছে বিজারণ ঘটবে না, অথবা বিজারণ ঘটেছে জারণ ঘটবে না, এমন কখনো হবে না, ঘটলে দুইটাই একসাথে হবে। সো চলো আমি এখানে একটা বিক্রিয়া লিখেছি, যে বিক্রিয়া হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া, এবং এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করে দেব আসলে একটা বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ যুগপৎ ঘটে, অর্থাৎ একসাথে ঘটে, ঠিক আছে। এখন দেখো প্রথমে আমরা প্রমাণ করার জন্য এই বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক এবং উৎপাদের যে জারণ সংখ্যা এগুলো একটু লিখে নেব। দেখো এখানে আছে জিঙ্ক, তোমরা জানো একক পরমাণু হিসেবে থাকলে তার জারণ সংখ্যা হয় 0 লিখলাম। তারপর এখানে আছে হাইড্রোজেন, তো হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে ভাইয়া +1, হাইড্রোজেন জারণ সংখ্যা কত? +1, ঠিক আছে। এখন হাইড্রোজেন আছে কয়টা? 2টা, তাহলে 2টার জন্য +2 হবে টোটাল। তবে আমরা মাথার উপর লেখার সময় আমি বারবার করে বলতেছি, দেখো স্পষ্টভাবে বলতেছি, এটা মনে রাখবে, মাথার উপর লিখবো হচ্ছে কয়টার জন্য? একটার জন্য। হিসাব করার সময় যতটা আছে ততটা হিসাব করবো মনে মনে, ঠিক আছে। তাহলে +1, 2টা আছে, +2, 0 করতে হলে কত লাগবে? -2। দেখো তাহলে এই যে সালফেট SO4 এটা একটা যৌগমূলক, তার জারণ সংখ্যা হচ্ছে -2, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা নিয়ম বলি নাই, যেটা একটু বলে দিই। দেখো কোনো একটা আদান বিশিষ্ট আয়নে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা আদান সংখ্যার সমান। এটা কি? যেমন ধরো তোমরা যৌগমূলক কি জানো? সালফেট, ঠিক আছে। তারপর হচ্ছে যেমন ধরো নাইট্রেট, ঠিক আছে। তারপর হচ্ছে যেমন ধরো হচ্ছে আর কি দেওয়া যায়, FeO4 3-, এগুলো হচ্ছে কি? আদান বিশিষ্ট আয়ন। তো এরকম আদান বিশিষ্ট আয়ন বা যৌগমূলক যেগুলো তোমরা বলো, এদের জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা হচ্ছে তার আদান সংখ্যা সমান। এখানে আদান সংখ্যা কত? -2, তাহলে তার জারণ সংখ্যা -2 হবে। এখানে আদান সংখ্যা হচ্ছে -1, তাহলে তার জারণ সংখ্যা -1 হবে। এখানে আদান সংখ্যা হচ্ছে -3, তাহলে তার জারণ সংখ্যাও -3 হবে। তাহলে বুঝছো, যৌগমূলক যেগুলো আমরা পড়ছি, যৌগমূলকের 4 সংখ্যাই হচ্ছে তার জারণ সংখ্যা। যাই হোক, এটা বললাম হচ্ছে এই কারণে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই যে সালফেট আসলো, সালফেটের জারণ সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি -2, কারণ সালফেট একটা যৌগমূলক, তার আদান সংখ্যা হচ্ছে কত? -2, ঠিক আছে। যাই হোক, আমরা সব সময় খেয়াল করবো আমরা টোটালটাকে কি করব? 0 করব। তাহলে এভাবে হলে আমরা আসলে ইজিলি সলভ করতে পারি। এখন চলো জিঙ্কের তোমার সালফেট, কিছুক্ষণ আগে যদি বললাম সালফেটের জারণ সংখ্যা কত? সালফেটের জারণ সংখ্যা হচ্ছে -2। এখন এটাকে 0 করার জন্য কত লাগবে? +2, তার মানে আমার জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে +2, ঠিক আছে। তাহলে 0। আর H2 হাইড্রোজেন, যেহেতু H2 এখানে আমি বলছিলাম একটা নিয়মের মধ্যে আমরা দেখছিলাম হচ্ছে কোনো একটা অণু যদি একই রকম মৌলের পরমাণু দিয়ে গঠিত হয় তাহলে তার জারণ সংখ্যা হয় 0, কারণ এখানে হাইড্রোজেনের মধ্যে দুইটাই হচ্ছে হাইড্রোজেনের 2টা পরমাণু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসো আমরা কার জারণ সংখ্যা কোনটা এটা আমরা এভাবে বসিয়ে ফেললাম, ঠিক আছে। এখন আমরা কার জারণ ঘটেছে কার বিজারণ ঘটেছে এটা একটু দেখব। তার আগে আমরা একটা নিয়ম লিখে নিই। দেখো খুব ইম্পর্টেন্ট এই নিয়মটা, মনে রাখবে, জারণ সংখ্যা বাড়লে, জারণ সংখ্যা অথবা জারণ মানও বলে এটাকে, জারণ সংখ্যা বাড়লে জারণ হবে। কোন একটা ক্ষেত্রে যদি আমরা জারণ সংখ্যা বাড়তে দেখি, বাড়লে হবে জারণ। যদি জারণ সংখ্যা বাড়লে জারণ হয়, তাহলে আমাকে বলো জারণ সংখ্যা যদি কমে, ঠিক আছে, কমলে কি হবে? কমলে বিজারণ হবে। চলো এই যে নিয়মটা শিখলাম, এই নিয়ম দিয়ে তুমি জারণ কার ঘটেছে বিজারণ কার ঘটেছে সেটা বুঝে ফেলতে পারবে। জারণ সংখ্যা বাড়লে জারণ, জারণ সংখ্যা কমলে বিজারণ। চলো এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্কের বিক্রিয়ক, এদিকে হচ্ছে বিক্রিয়ক আর এদিকে হচ্ছে উৎপাদ। দেখো বিক্রিয়কের দিকে জিঙ্কের জারণ সংখ্যা ছিল 0 আর উৎপাদে হচ্ছে +2, তার মানে জারণ সংখ্যা বাড়ছে। জারণ সংখ্যা যদি বাড়ে, তাহলে 0 থেকে +2 হয়েছে। জারণ সংখ্যা বাড়লে হবে কি? জারণ। আমরা নিয়মের মধ্যে শিখে ফেলছি জারণ সংখ্যা বাড়লে হবে জারণ, তাহলে জারণ কার হয়েছে বুঝতে পারছি। এখন দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে, দেখো হাইড্রোজেনের এদিকে ছিল +1, তাই না, আর এদিকে গিয়ে হয়েছে কি? 0। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 থেকে 0 হয়ে গেছে, তার মানে জারণ সংখ্যা কমছে। আর জারণ সংখ্যা কমলে কি হবে? জারণ সংখ্যা কমলে হবে বিজারণ, ঠিক আছে। তাহলে কোনো একটা বিক্রিয়ার মধ্যে যদি কি হয়, জারণ সংখ্যা বাড়ে তাহলে বলবো জারণ হয়েছে, আর জারণ সংখ্যা যদি কমে তাহলে বলবো বিজারণ হয়েছে। এখানে জারণ সংখ্যা কমছে, সেজন্য আমরা বলবো এখানে কি হয়েছে? বিজারণ হয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এটা, অর্থাৎ কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে
সেটাকে আমরা কি করে ফেলবো, আইডেন্টিফাই করে ফেলবো। আমরা আইডেন্টিফাই করে ফেললাম, এদিকে রাখলাম এটাকে, ঠিক আছে। এখন আসো আইডেন্টিফাই করার পর আমরা লিখবো হচ্ছে এখানে দুইটা বিক্রিয়াকে এখন আলাদা আলাদাভাবে দেখাবো। এখানে কি কি করছে, একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে, জারণ বিক্রিয়া হয়েছে, একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়াকেও আলাদাভাবে দেখাবো, বিজারণ বিক্রিয়াকেও আলাদাভাবে দেখাবো। তাহলে প্রথমে আসো জারণ বিক্রিয়াটা একটু আবার দেখাই স্পষ্টভাবে। তাহলে দেখো প্রথমে লিখবো হচ্ছে জারণ বিক্রিয়া, না বলে এটাকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া বলবো, কারণ এখানে এই টোটাল বিক্রিয়ার অর্ধেক হচ্ছে জারণ, অর্ধেক হচ্ছে বিজারণ। তাহলে জারণ বিক্রিয়াটাকে আমরা কি বলবো, জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন এই জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে কি কি করেছে তুমি কিভাবে দেখাবে একটু লক্ষ্য করো। তুমি এদিকে দেখতে পাচ্ছ তোমার জিঙ্ক, জিঙ্ক হচ্ছে জারণ বিক্রিয়া হচ্ছে এটা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। আমরা এখান থেকে দেখে দেখে জাস্ট এখানে লিখে দেবো। তাহলে জিঙ্ক লিখবা প্রথমে, মাথার উপর 0 থাকলে এটা দেওয়ার দরকার নেই, জিঙ্ক। তারপর এদিকে গিয়ে কি হলো, এদিকে গিয়ে হলো কি জিঙ্ক 2+, এই পাশে লিখবা জিঙ্ক 2+, তুমি দেখে দেখে লিখবা, ঠিক আছে। এদিকে দেখতেছো জিঙ্কের উপর 0, 0টা লেখার দরকার নাই, আর এদিকে যদি জিঙ্ক 2+, যদি সংখ্যা থাকে এটা লিখবা, জিঙ্ক 2+ লিখলাম। তাহলে এখন আসো, এখন তুমি কি বুঝতেছো, এর দ্বারা কি বুঝতেছো, জিঙ্ক মানে হচ্ছে জিঙ্ক 2+, এই কথার অর্থ হচ্ছে তার মধ্যে 2টা ইলেকট্রনের ঘাটতি আছে, ঠিক আছে। কিন্তু দেখো তো আগে কি কোনো ইলেকট্রন ঘাটতি ছিল, আগে কোনো ইলেকট্রন ঘাটতি ছিল না, কিন্তু পরে গিয়ে 2টা ইলেকট্রন কি হয়েছে, ঘাটতি হয়েছে। তাহলে কি বুঝছো ভাই, আগে কোনো ইলেকট্রনের ঘাটতি ছিল না, পরে গিয়ে ইলেকট্রনের ঘাটতি হয়েছে। এর মানে কি বুঝছো, এর মানে সেই 2টা ইলেকট্রন ত্যাগ করছে। তার মানে তুমি লিখতে পারো হচ্ছে -2 ইলেকট্রন। জিঙ্কের দেখো এদিকে হচ্ছে জিঙ্ক, এদিকে হচ্ছে জিঙ্ক 2+, আগে কোনো ইলেকট্রন 0 মানে হচ্ছে আগে কোনো ইলেকট্রন ঘাটতি ছিল না, বাড়তিও ছিল না, যা আছে তা। কিন্তু জিঙ্ক 2+, এই কথার অর্থ হচ্ছে সে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। তো তোমার স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো আগে কোনো ঘাটতি ছিল না, এখন ঘাটতি, 2টা ঘাটতি, তার মানে সেই 2টা ইলেকট্রন ত্যাগ করছে, সেজন্য তার ঘাটতি হয়েছে। কথা বোঝা গেছে? তাহলে আমরা এটাকে কি লিখবো, এখানে -2 ইলেকট্রন দিলাম। এখন অনেক সময় তোমার বইয়ে দেখবা -2 ইলেকট্রন, ইলেকট্রনকে মাইনাস দিয়ে লিখতে নিষেধ করে, যদি আমরা ইলেকট্রনটাকে প্লাস দিয়ে লিখতে চাই, -2 ইলেকট্রনটাকে এদিকে নিয়ে যাব, এই চিহ্নের ডান পাশে চলে গেলে এটা কি হয়ে যাবে, প্লাস। তাহলে +2 ইলেকট্রন যে কথা, অর্থাৎ মাইনাস জিঙ্ক থেকে +2 ইলেকট্রন অর্থ হচ্ছে কি, এটা এদিকে আনলে কি মাইনাস, অর্থাৎ জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন বাদ অপসারিত হয়েছে, ত্যাগ করছে, সেজন্য সে কি হয়েছে, জিঙ্ক 2+। তাহলে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, আমরা এতটুকু বুঝলাম, ঠিক আছে। এরপর আমরা কি দেখব, আমরা দেখব এরপর হচ্ছে তোমার বিজারণ অর্ধ বিক্রিয়া। কি দেখব, বিজারণ অর্ধ বিক্রিয়া, দেখো বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতেছি, খেয়াল করো। আমরা দেখতেছি বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে এদিকে দেখতে পাচ্ছি হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন কি H+, এখানে কয়টা আছে, নিচে 2 আছে, 2টা, তাহলে 2 আছে, হাইড্রোজেন পরমাণু 2টা আছে, 2টা থেকে 2টা আয়ন। কখনো এরকম লিখবে না, H+ দিয়ে এখানে 2 দিয়ে দিও না, এরকম হয় না, ঠিক আছে। আয়নের আগে সংখ্যা বসলে আয়নের পরে বসবে না, এটা আগে দিবা, ঠিক আছে। যেহেতু এখানে 2টা হাইড্রোজেন পরমাণু আছে, তার মানে আমার H+ আয়ন কয়টা থাকবে, 2টা পরমাণু থেকে 2টা আয়ন। আচ্ছা, এটা গিয়ে এদিকে কি হলো, দেখো তো, এটা গিয়ে এদিকে হলো H2, দেখো এদিকে 2টা হাইড্রোজেন আয়ন, এদিকে গিয়ে হলো কি H2, ঠিক আছে। তাহলে আমরা এটা বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে লিখে ফেললাম, H+ 2টা আয়ন, এদিকে গিয়ে হলো H2। এখন আসো এক্ষেত্রে কি করছে দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ইলেকট্রন ঘাটতি আছে, ঠিক আছে, আর এদিকে দেখতে পাচ্ছ 0, তার মানে কোনো ইলেকট্রনের ঘাটতি নাই। তাহলে বুঝো ভাই, আগে একটা ইলেকট্রন ঘাটতি ছিল কিন্তু এখন নাই, তার মানে যেই ইলেকট্রনটা ঘাটতি ছিল সেটা সে গ্রহণ করে ফেলেছে, যার কারণে আর ঘাটতি নেই। তাহলে আগে ঘাটতি ছিল, পরে গিয়ে দেখতেছি ঘাটতি নাই। কেন ঘাটতি নেই, কারণ সেই ইলেকট্রন গ্রহণ করেছে। এখন আসো, আমি দেখতে পাচ্ছি এখানে একটা H+ এর একটা ইলেকট্রন ঘাটতি, তাহলে আমার কাছে 2টা H+ এর 2টা ইলেকট্রন ঘাটতি হবে না? তাহলে 2টা H+ 2টা ইলেকট্রন কি করছে, গ্রহণ করে কিসে পরিণত হয়েছে, H2 তে পরিণত হয়েছে। এই হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে কি বলবা, তুমি দেখতেছো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা লিখে দিবা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ লিখে দিবা। এরপর চিন্তা করবা, আগে তো ঘাটতি ছিল না, এখন 2টা ঘাটতি, তার মানে ত্যাগ করছে -2 ইলেকট্রন, -2 ইলেকট্রনটাকে এদিকে নিয়ে লিখলে +2 ইলেকট্রন লেখা যায়। এরপর হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করবা কি, এই যে বিজারণ বিক্রিয়া H+ থেকে হয়েছে H2, তো আমার H+, আমার আছে কয়টা, এখানে পরমাণু 2টা,
তাহলে দুইটা থেকে দুইটা আয়ন হবে, ঠিক আছে। এরপর এস প্লাসটা হয়েছে S2। এখন তুমি চিন্তা করবে আমার আগে ছিল একটা ইলেকট্রন ঘাটতি, কিন্তু এখন কোনো ঘাটতি নেই, তার মানে ইলেকট্রনটা গ্রহণ করছে। তাহলে একটা S প্লাস আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করবে, কিন্তু আমার আছে এখানে দুইটা S প্লাস আয়ন, তাহলে দুইটা S প্লাস আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে তোমার কি তৈরি করবে, দুইটা H পরমাণু তৈরি করবে, এবং যারা মিলে কি তৈরি করবে, H2 অণু তৈরি করছে। আশা করি বুঝছো। তাহলে তোমরা জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া এভাবে লিখবা, কথাগুলো অবশ্যই লিখে দিবা যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়েছে, যেহেতু এক্ষেত্রে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে, জিঙ্কের জারণ ঘটেছে, রাইট। এরপর বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি লিখবা, আমার হাইড্রোজেন আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন অণু বা H2 পরিণত হয়েছে, যেহেতু এক্ষেত্রে ইলেকট্রনের গ্রহণ হয়েছে জন্য আমরা এখানে বলবো বিজারণ বিক্রিয়া হয়েছে। তাহলে এখন আসো আমরা চাইলে এই দুইটা বিক্রিয়াকে একসাথে করে, এটা জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া, দুইটাকে একসাথে করে ফেলতে পারি, ঠিক আছে। দুইটাকে একসাথে করলে আমরা সামগ্রিক বিক্রিয়াটা পাবো। চলো আমরা দুইটাকে একসাথে করে দিই। দুইটাকে যদি একসাথে করি, চলো আমরা যদি দুইটাকে একটু একসাথে করি, একসাথে করে লিখি। আচ্ছা, চলো আমি এই দিকটা একটু মুছে দিচ্ছি, দুইটাকে আমরা একসাথে করে লিখবো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের জারণ বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কি দেখতে পাচ্ছ, জিঙ্ক, এটা ধরো 1 নং বিক্রিয়া, এটা হচ্ছে 2 নং বিক্রিয়া। তাহলে 1 নং বিক্রিয়া হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, 2 নং বিক্রিয়া হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে 1 এবং 2 যদি আমরা কি করি, যোগ করি, ঠিক আছে, যোগ করি, তাহলে আমরা সম্পূর্ণ বিক্রিয়াটা পাবো। দেখো তাহলে 1 এর মধ্যে কি আছে, এটা যদি আমরা এভাবে লিখি, 1 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছি তোমার জিঙ্ক থেকে কি হলো, জিঙ্ক 2 প্লাস প্লাস হচ্ছে 2 ইলেকট্রন, ঠিক আছে, এটা 1 নং বিক্রিয়া। তারপর যোগ করব 2 নং বিক্রিয়া, 2 নং বিক্রিয়াতে কি আছে, 2s প্লাস থেকে কি হলো, প্লাস 2 ইলেকট্রন, এরপর হচ্ছে কি S2। এখন দুইটাকে যোগ করে দেব, যোগ করলে কি হয়, এখানে দেখো এই যে এটা হচ্ছে প্লাস 2 ইলেকট্রন, এটা এদিকে আসলে -2 ইলেকট্রন, অর্থাৎ দুইটা ইলেকট্রন কাটা যাবে। তাহলে আর থাকে কি আমাদের, থাকে হচ্ছে এদিকে হচ্ছে জিঙ্ক লিখলাম, তারপর প্লাস এখানে এদিকে আছে কি আর 2H প্লাস লিখলাম, ঠিক আছে, সমান চিহ্ন এই পাশে আর কিছু নেই। এ পাশে কি আছে, এ পাশে হচ্ছে আমার জিঙ্ক 2 প্লাস আছে, তারপর আছে কি S2 আছে, তাহলে লিখলাম আমরা। তারপর দেখো আমরা দর্শক আয়ন যোগ করতে পারি, বা এখন দেখো জিঙ্ক লিখলাম, প্লাস যেগুলা ক্যাটায়ন বা অ্যানায়ন দেখবো, যেমন দেখো এখানে S প্লাস ক্যাটায়ন, এখানে জিঙ্ক 2 প্লাস ক্যাটায়ন, এর সাথে কিন্তু দর্শক আয়ন অংশটা কি হবে, যুক্ত হবে, ঠিক আছে। দর্শক আয়নের অংশটা কি হবে, যুক্ত হবে। যেমন ধরো এখানে এই যে এখানে কি ছিল তোমার, হাইড্রোজেনের সাথে কি ছিল, SO4, আর এদিকে জিঙ্কের সাথে ছিল SO4 2-। তাহলে এই যে এটাকে দর্শক আয়ন কেন বলতেছি, দেখো এটার যে জারণ সংখ্যা আগেও ছিল -2, বিক্রিয়ার পরেও -2, জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। জারণ সংখ্যার পরিবর্তন না হলে তাকে দর্শক আয়ন বলবা। তো দর্শক আয়ন যদি আমরা যোগ করি এখানে, তাহলে হাইড্রোজেনের সাথে দর্শক আয়ন যোগ করলে কি হয়, H2SO4, ঠিক আছে, এটা লিখে দিবা, দরকার হলে তোমরা এখান থেকে দেখে লিখে দিবা, ঠিক আছে। এখানে আমরা বিক্রিয়ার শুরুতে H2SO4 ছিল, এটা দিয়ে দিলাম। তারপর জিঙ্কের সাথে কি ছিল, জিঙ্ক সালফেট, ঠিক আছে, প্লাস হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এখন খেয়াল করো তুমি যে এখানে H2SO4 লিখলা, তো H2SO4 লিখতে গিয়ে কিন্তু দুইটা হাইড্রোজেন কিন্তু চলে আসলো, তাই না। সো আমার আগেও ছিল দুইটা হাইড্রোজেন, এখনও দুইটা হাইড্রোজেন তোমার H2SO4 লিখতে গিয়ে চলে আসছে। যদি এমন হতো, ধরো H2SO4 লেখার সময় যদি এরকম হইতো, এরকম তো হয় না, জাস্ট আমি বুঝাচ্ছি, SSO4, তাহলে তোমার এখানে কয়টা হাইড্রোজেন আসছে, একটা, তাহলে দুইটা করার জন্য তুমি সামনে 2 দিতা, ঠিক আছে। যেহেতু এখন H2SO4 লিখতে গিয়ে তোমার দুইটা হাইড্রোজেন আয়ন চলে আসছে, তাহলে আর কোনো সামনে 2 দিতে হচ্ছে না। 2 দিলে তো সামনে 2 দিতে হাইড্রোজেন কয়টা হয়ে যাবে, 4টা, ঠিক আছে। তো আশা করি এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখাবো, প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা জারণ সংখ্যাগুলো লিখে ফেলবো, ঠিক আছে। তারপর হচ্ছে জারণ সংখ্যা লিখে, জারণ সংখ্যা বাড়লে এখানে জারণ সংখ্যা লিখে ফেললে জারণ সংখ্যা বাড়লে জারণ বলবো, আর জারণ সংখ্যা কমলে বিজারণ বলবো। তারপর হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া দেখাবো, বিজারণ অর্ধবিক্রিয়া দেখাবো। চলো এরকম আমরা আরও কয়েকটা
বিক্রিয়া একটু লক্ষ্য করি, ঠিক আছে। আরেকটা বিক্রিয়া যেমন দেখো, এই বিক্রিয়ার সাহায্যে আমরা আসলে প্রমাণ করতে পারি জারণ বিজারণ যৌগপদ ঘটে, অর্থাৎ একসাথে ঘটে। ধরো আমি এখানে একটা বিক্রিয়া লিখলাম, যে বিক্রিয়াটা আসলে কার জারণ হয় কার বিজারণ হয় সেটা আইডেন্টিফাই করার আগে আমরা কার জারণ সংখ্যা কি সেটা আগে লিখে ফেলবো, ঠিক আছে। যেমন ধরো এখানে ক্লোরিন আছে, পেরিক্লোরাইডের মধ্যে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1। তো ক্লোরিনের -1টা হচ্ছে একটা ক্লোরিনের জারণ মান। তো আমার কাছে এখানে দেখতে পাচ্ছ 3টা ক্লোরিন আছে, তাহলে 3টা ক্লোরিনের জারণ মান কত হবে? -3 মোট জারণ মান। তো আমি বললাম কি, লেখার সময় মাথার উপর লিখবো একটার জন্য, হিসাব করার সময় 3টার জন্যই করব যতটা আছে। আচ্ছা, এখন আমি যদি এটাকে টোটালটাকে 0 করতে চাই, তাহলে আমার এই আয়রনের জারণ মান কত হবে? আয়রনের জারণ মান হবে +3। দেখো, এটা যদি +1 হয় 3টার জন্য, -1 হয় 3টার জন্য -3, আর এটা হবে +3, তাহলে টোটাল জারণ মান কত হবে? 0 হবে, ঠিক আছে। এভাবে তুমি জারণ মানগুলো বসাতে পারো, অথবা এভাবেও চিন্তা করতে পারো। ধরো FeCl3, তুমি যদি একদমই তোমার কঠিন লাগে তখন তুমি এভাবেও চিন্তা করিও, প্রথমে যে আয়রন এটাকে প্লাস ধরবা, পরবর্তীটাকে মাইনাস ধরবা, তাহলে প্রথমটাকে কি দিবা? প্লাস, এরপরটাকে মাইনাস দিবা। তারপর হচ্ছে এটার সাথে যেটা আছে সেটা কয়টা আছে? ক্লোরিন আছে, ক্লোরিন আছে 3টা, এখানে 3 দিবা, ঠিক আছে। অর্থাৎ আয়রনের সাথে যে আছে সে কয়টা আছে? 3টা, এখানে 3 দিবা। আর ক্লোরিনের সাথে কে আছে? আয়রন, আয়রন কয়টা আছে? 1 আছে, এখানে 1 দিবা। তাহলে তুমি চাইলে এভাবেও জারণ মানগুলা কি করতে পারো? বসিয়ে ফেলতে পারো জারণ সংখ্যাগুলা। চলো, এভাবে তুমি যদি আসো আমরা হাইড্রোজেনেরটা একটু করে দেখি। হাইড্রোজেন সালফাইড, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে আমরা জানি +1। তো একটার জন্য +1, কিন্তু এখানে আছে কয়টা? 2টা, তাহলে 2টার জন্য হবে +2। এখন এই +2কে 0 করার জন্য আমার লাগবে কত? -2। তার মানে এই সালফারের জারণ মান এখানে হচ্ছে -2, ঠিক আছে। এভাবে তুমি জারণ সংখ্যা বুঝে বুঝে বসাতে পারো, অথবা যেটা বললাম, তোমার যদি কঠিন লাগে তুমি প্রথমটাকে প্লাস দিবা, পরেরটাকে মাইনাস দিবা। তারপর হচ্ছে এই হাইড্রোজেনের সাথে সালফার কয়টা আছে? একটা, এখানে 1 দিবা। আর সালফারের সাথে হাইড্রোজেন কয়জন আছে? 2টা, এখানে 2 দিবা, ঠিক আছে। মানে ওর সাথে কে আছে, ওর সাথে কয়জন আছে সেটা হবে ওর মাথার উপর বসবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে +1 -2, এভাবে আমরা বসায় ফেললাম। চলো, আমরা আসলে জারণ মান হিসাব করে করে বসানো ভালো প্লাস মাইনাস দেওয়ার সাথে। তাহলে এটা ধরো প্লাস ধরলে, আচ্ছা আমরা যদি এভাবে করি, এটার জারণ মান হচ্ছে -1, 2টা আছে -2, এটাকে 0 করতে হলে এটা হবে +2, ঠিক আছে। অথবা আমরা বলতে পারি কি, এভাবে চিন্তা করতে পারো, এটা প্লাস ধরলাম, এটা মাইনাস ধরলাম, আর এটার সাথে আছে ক্লোরিন 2টা, এখানে 2 দিলাম, আর আয়রন আছে এখানে একটা, এখানে 1 দিলাম, ঠিক আছে। আর এটাও প্লাস, হাইড্রোজেনের জারণ মান কত? +1, তাহলে ক্লোরিনের জারণ মান হবে -1, 0 করার জন্য। আর আমরা জানি সালফার, সালফার যেহেতু একা আছে তাহলে সালফারের জারণ মান হবে 0। আমরা জানি একক পরমাণুগুলা জারণ মান 0 হয়। চলো, এখানে কার জারণ মানের কি রকম পরিবর্তন হয়েছে এটা একটু দেখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আয়রন, এই আয়রনের জারণ মান +3 থেকে হয়ে গেছে +2, ঠিক আছে। +3 থেকে হয়ে গেছে +2, তার মানে জারণ মানের পরিবর্তন হয়েছে। তো জারণ মানের পরিবর্তন হলে কি হবে? জারণ মানের পরিবর্তন হলে জারণ হয়, ঠিক আছে। সরি, জারণ মানের পরিবর্তন হয়েছে। কোন ধরনের পরিবর্তন? জারণ মান আসলে এখানে হ্রাস পেয়েছে, ঠিক আছে। জারণ মান দেখো +3 থেকে কি হয়েছে? +2, জারণ মান এখানে কমছে। আর জারণ মান কমলে কি হয়? বিজারণ, অর্থাৎ এখানে আয়রনের বিজারণ হয়েছে। আয়রনের কি হয়েছে? বিজারণ হয়েছে। এরপর দেখো হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন না সালফার, দেখো সালফার হচ্ছে -2 থেকে কত হয়েছে? 0। আচ্ছা, -2 থেকে 0 হয়েছে, তাহলে জারণ মান বাড়ছে না? -2 কিন্তু 0-র নিচে না, তো -2 থেকে হয়েছে 0, তাহলে জারণ মান বাড়ছে। আর জারণ মান বাড়লে কি হয়? জারণ। আমরা জানি জারণ মান বাড়লে জারণ, আর জারণ মান কমলে বিজারণ। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে তোমার কি আছে? আয়রন, আয়রনের জারণ মান +3 থেকে +2 হয়ে গেছে, অর্থাৎ কমেছে, সেজন্য জারণ মান কমলে বিজারণ। আর এখানে দেখতে পাচ্ছি সালফারের জারণ মান -2 থেকে কি হয়ে গেছে? 0 হয়ে গেছে, অর্থাৎ জারণ মান বাড়ছে, বাড়লে হচ্ছে জারণ। আর দেখো এখানে যারা আছে বাকিরা, হাইড্রোজেনের জারণ মান এদিকেও +1, এ পাশেও +1, এ পাশেও দেখো +1, এদের জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। ক্লোরিনের এদিকেও -1, এদিকেও -1, ঠিক আছে, -1। তাহলে যাদের জারণ মানের পরিবর্তন হয় না, বিক্রিয়ক এবং উৎপাদ সাইটে যাদের জারণ মান একই রকম থাকে, তাদেরকে বলবো দর্শকায়ন, অর্থাৎ তাদের এখানে জারণ বিজারণ সম্পন্ন হয় নাই। তাহলে আমরা এখানে এভাবে জারণ সংখ্যা লেখার মাধ্যমে আসলে বুঝে ফেললাম হচ্ছে কার জারণ ঘটছে, কার বিজারণ হয়েছে, ঠিক আছে।
এখন আমরা লিখবো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে আমরা এখন আলাদা আলাদা করে দেখাবো, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া দেখাবো। চলো প্রথমে আসো জারণ অর্ধ বিক্রিয়া লিখি। জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে কি হলো একটু দেখি। আমরা দেখতেছি এখানে সালফার কি ছিল, S2 মাইনাস, ঠিক আছে, S2 মাইনাস, এদিকে S2 মাইনাস, এ পাশে কি হলো, এ পাশে হলো কি সালফার, এ পাশে কি হলো, এ পাশে হলো 0, সালফার এ পাশে আমরা দেখতেছি হচ্ছে 0। তাহলে S2 মাইনাস থেকে 0টা দিতে হবে না, না দিলেও চলে, 0 থাকলে দেবো না, যদি কোনো সংখ্যা থাকে -2 +2 এগুলো দেবো। তাহলে দেখো -2 থেকে 0, অর্থাৎ এখানে -2 মানে কি, সালফারের 2টা ইলেকট্রন কি আছে, বেশি আছে, ঠিক আছে, মাইনাস মানে হচ্ছে বেশি থাকা, 2টা ইলেকট্রন বেশি আছে। আর এদিকে 0 মানে কোনো ইলেকট্রন বেশি নাই, কমও নাই, যা আছে তা, ঠিক আছে। কোনো একটা তোমার 0 অর্থাৎ চার্জ শূন্য, এর অর্থ হচ্ছে তার মধ্যে যতটা ইলেকট্রন থাকার কথা ততটা ইলেকট্রন আছে, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, সেজন্য তার চার্জ হচ্ছে 0, ঠিক আছে। তাহলে -2, আগে 2টা ইলেকট্রন বেশি ছিল, কিন্তু এখন কোনো ইলেকট্রন কি নেই, বেশি নেই। তাহলে কি বুঝছো, আগে যেগুলা বেশি ছিল সেইগুলা সে ত্যাগ করেছে, অর্থাৎ -2 ইলেকট্রন, 2টা ইলেকট্রন বেশি ছিল সেগুলো সে ত্যাগ করে দিছে, ঠিক আছে। তাহলে S2 মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে S অর্থাৎ সালফারে কি হয়েছে, পরিণত হয়েছে, ঠিক আছে। আর তুমি -2 ইলেকট্রনটাকে চাইলে এই পাশে নিয়ে +2 ইলেকট্রন দিয়ে লিখতে পারো। এই হয়ে গেল আমাদের কি বিক্রিয়া, জারণ। এই হয়ে গেল আমাদের কি বিক্রিয়া, আমাদের জারণ বিক্রিয়া, ঠিক আছে, জারণ অর্ধ বিক্রিয়া। এখন জারণ অর্ধ বিক্রিয়াটা আমরা লিখলাম। এখন আমরা দেখব হচ্ছে ভাই বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া দেখলাম, এখন আমরা কি দেখব, বিজারণ অর্ধ বিক্রিয়া। চলো এখন লিখি হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কি দেখব, দেখো বিজারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে বিজারণ করছে কার, আয়রন, Fe3+ থেকে কি হয়েছে, Fe2+। এখান থেকে দেখে দেখে জাস্ট লিখে দেবো, খুব ইজি। তাহলে কি হলো, Fe3+ ছিল এদিকে, আর এদিকে গিয়ে হলো কি Fe2+। তাহলে দেখো এখন আবার চিন্তা করি, আসলে Fe3+ মানে তার মধ্যে 3টা ইলেকট্রন ঘাটতি ছিল, 3টা ঘাটতি, ঠিক আছে। আর 2+ মানে 2টা ঘাটতি, ঠিক আছে। তার মানে বুঝো আগে ছিল 3টা ঘাটতি, এখন 2টা ঘাটতি, তার মানে কি বুঝছো, একটা ঘাটতি কমে গেছে না, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য তার থেকে একটা ঘাটতি কমে গেছে, অর্থাৎ 2টা ঘাটতি আছে এখন। তাহলে প্লাস ইলেকট্রন, একটা ইলেকট্রন, তাহলে Fe3+, এটার মধ্যে 3টা ইলেকট্রন ঘাটতি আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে এখন হয়ে গেছে Fe কত +2+। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন একটা বিষয় খেয়াল করো, তাহলে এই বিজারণ অর্ধ বিক্রিয়া, এখানে ইলেকট্রন গ্রহণ করছে Fe3+, একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ পরিণত হয়েছে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তার মানে এটা বিজারণ বিক্রিয়া। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা একটা মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট কথা, জারণের সময় আমরা জানি ইলেকট্রন ত্যাগ করে, আর বিজারণের সময় ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। এখন মনে রাখবে, এই জারণের সময় যতটা ইলেকট্রন ত্যাগ করবে, বিজারণের ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ, এটা দেখাতে হবে। এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে এখানে 2টা ইলেকট্রন গ্রহণ আমাকে দেখাতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তো এটাকে 2 করার জন্য কি করব, আমাদেরকে কিছু একটা গুণ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এটাকে যদি 2 দিয়ে গুণ দিয়ে দিই, 2 2 2, তাহলে আমাদের 2টা ইলেকট্রন জারণের সময় ত্যাগ, বিজারণের সময় 2টা ইলেকট্রন গ্রহণ হয়ে গেল। তাহলে বুঝছো, যদি জারণের সময় 2টা ইলেকট্রন ত্যাগ করছে এখানে, তা আমি দেখতে পাচ্ছি বিজারণের সময় একটা ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে। তো ওই 2টা করার জন্য, মানে জারণের ইলেকট্রন সংখ্যার সাথে সমান করার জন্য আমি এটাকে 2 দিয়ে গুণ দেবো, অর্থাৎ জারণে ইলেকট্রন সংখ্যা, বিজারণের ইলেকট্রন গ্রহণের সংখ্যা, জারণে ইলেকট্রন ত্যাগের সংখ্যা এবং বিজারণের ইলেকট্রন গ্রহণের সংখ্যা সমান হতে হবে। যদি সমান না হয়, কিছু একটা গুণ দিয়ে সমান করে দিতে হবে, ঠিক আছে। এখন চাইলে তুমি এই জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে, এবং এই বিজারণ অর্ধ বিক্রিয়া 2টাকে কি করতে পারো, যোগ করে দিতে পারো। 2টাকে যোগ করে চাইলে সামগ্রিক বিক্রিয়া আমরা পেতে পারি, অর্থাৎ মোট বিক্রিয়াটা, এই টোটাল বিক্রিয়াটা আবার চলে আসবে, তাহলে কীরকম দেখো, তাহলে আমরা যোগ করে দিই। যোগ করলে কি হবে, এখানে তোমার এটা হচ্ছে, এদিকে আনলে -2 ইলেকট্রন না, +2 ইলেকট্রন, -2 ইলেকট্রন কাটাকাটি, ঠিক আছে। আর এখানে তাকে কি, এখানে তাকে হচ্ছে দেখো 2 Fe3+, তারপর হচ্ছে প্লাস, এদিকে হচ্ছে S2 মাইনাস, তাহলে এদিকেরগুলো লিখে ফেললাম। এদিকে আছে হচ্ছে সালফার আর 2 Fe2+, তাহলে 2 Fe2+ আছে এবং আছে কি সালফার, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা এখানে দর্শক আয়নগুলো যোগ করব।
দর্শক আইনগুলো যোগ করলে পূর্ণাঙ্গ এটা পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটার সাথে আছে ক্লোরিন, তাহলে এটা হবে FeCl3, সামনে 2টা দেবো, এই 2টা দেবো, প্লাস এস এর সাথে কি আছে, এস এর সাথে হাইড্রোজেন আছে, তাহলে H2S, ঠিক আছে। এখান থেকে দেখে দেখে চাইলে লিখে দিতে পারি। এখানে আছে কি 2টা দেবো, Fe কত FeCl2 প্লাস হচ্ছে এখানে আছে HCl, তারপর হচ্ছে প্লাস এখানে S আছে। দেখো এখানে HClটা এই লাইনে নাই, ঠিক আছে। HCl এই লাইনে নাই, কেন নাই জানো? কারণ হচ্ছে HCl মূলত হচ্ছে দর্শক আয়ন, ঠিক আছে। এখানে কিন্তু দর্শক আয়নগুলো আসবে না, ঠিক আছে। আমরা পরবর্তীতে দর্শক আয়নগুলো যোগ করে পূর্ণাঙ্গ বিক্রিয়াটা লিখে দেবো, ঠিক আছে। আগে আমাদের এই বিক্রিয়াটা দেখো সমতা ছিল না, কিন্তু এখন দেখো এই যে 2, এখানে 2 আমরা সামনে আসছে, চলে আসলে তোমার রিঅ্যাকশনটা সম্পন্ন করার ফলে তো এখন কিন্তু এটা সমতা হয়ে গেছে। আগে সমতা ছিল না, কিন্তু এখন কি আছে, সমতা হয়ে গেছে। চলো এভাবে আমরা তাইলে এখানে দেখাই দিলাম হচ্ছে একটা বিক্রিয়ার মধ্যে অবশ্যই জারণ ঘটলে বিজারণও ঘটবে এবং জারণ বিজারণ একসাথে ঘটবে, এটা দেখাতে পারি। এবং আমরা অবশ্যই পরীক্ষার খাতা লেখার সময় জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে বলে দেবো, এই ক্ষেত্রে তোমার এটা কি করে ইলেকট্রন ত্যাগ করে, যে সালফার 2টা ইলেকট্রন ত্যাগ করে S2 মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে এসে পরিণত হয়েছে, অর্থাৎ S2 মাইনাসের জারণ হয়েছে। এখানে Fe3+, ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করে Fe2+ পরিণত হয়েছে, অর্থাৎ এর বিজারণ হয়েছে। এগুলো আমরা লিখে দেবো, ঠিক আছে, এবং রিঅ্যাকশনগুলো দেখাই দেবো। চলো এরপর আরেকটা বিক্রিয়া যদি আমরা দেখি, ধরো এই বিক্রিয়াটার দিকে একটু লক্ষ্য করো। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি SnCl2, এটা তোমার FeCl3 এর সাথে বিক্রিয়া করে SnCl4 প্লাস FeCl2 তৈরি করছে। চলো এখানে জারণ বিজারণ কার হয়েছে, কার জারণ কার বিজারণ হয়েছে, এটা প্রথমে আইডেন্টিফাই করার জন্য আমরা জারণ সংখ্যাগুলো অবশ্যই বসিয়ে ফেলতে হবে। চলো আমরা যদি এমনি নর্মালি তোমার কোনো প্যারা না নিয়ে করতে চাই, তাহলে আমরা যদি দ্রুত এভাবে লিখে দিতে পারি। যেমন ধরো কি দিব, এটা প্লাস দেবো, এটা মাইনাস দেবো, ঠিক আছে। আর এখানে এটার সাথে কি আছে, 2টা আছে, তাহলে এখানে 2 দেবো। আর ক্লোরিনের সাথে কয়টা আছে, কে আছে, Sn আছে একটা, টিন আছে একটা, তাহলে 1 দেবো, ঠিক আছে। এভাবেও লিখে দিতে পারি, অথবা তুমি জারণ মান হিসাব করে করে করতে পারো, ঠিক আছে। কীরকম, আমরা জানি ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1 দিলাম, আর এখানে ক্লোরিন আছে 2টার জন্য -2, তাহলে এটাকে 0 করতে লাগবে +2, তার মানে Sn এটার টিনের জারণ মান হবে +2, ঠিক আছে। এভাবে করতে পারো, অথবা তুমি এভাবে বসিয়ে দিতে পারো, ঠিক আছে। তবে বুঝে করা ভালো, ঠিক আছে। মাঝে মাঝে সমস্যা হয় এরকম না দিলে, এমনি যদি আমরা এরকম প্লাস মাইনাস এভাবে দিয়ে করলে অনেক সময় কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যায়। যাক, তুমি যদি না বুঝো বা সমস্যা হয় তোমার, এভাবে করে দিতে পারো, প্লাস দিবা পরেরটাকে মাইনাস দিবা, তাহলে এখানে প্লাস দিয়ে আমরা 3 দেবো, কারণ এখানে 3 আছে। আর এখানে এটার সাথে ক্লোরিনের মাথার উপর মাইনাস, এখন এখানে সংখ্যা বসবে হচ্ছে ক্লোরিনের সাথে যে আছে তার সংখ্যা, ক্লোরিনের সাথে আয়রন আছে কয়টা আছে, একটা, তাহলে এখানে 1 দিবা। তারপর হচ্ছে এখানে প্লাস, এখানে মাইনাস, Sn এর সাথে কত বসবে, ওর সাথে কি আছে, ক্লোরিন আছে 4টা, 4 দিবা। এখন ক্লোরিনের মাথার উপর মাইনাস কত হবে, ক্লোরিনের সাথে কি আছে, Sn কয়টা আছে, একটা, 1 দিবা। তাহলে হচ্ছে এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে আয়রনের সাথে কি আছে, ক্লোরিন 2 জন আছে, 2 দিবা। আর ক্লোরিনের সাথে কি আছে, আয়রন একটা আছে, 1 দিবা, শেষ, ঠিক আছে। এইভাবে চাইলে এইভাবে বসিয়ে ফেলতে পারো তোমরা, ওকে। এখন দেখো কার জারণ মান বাড়ছে, কার জারণ মান কমছে। টিনের জারণ মান কিন্তু বাড়ছে, ঠিক আছে। Sn বা টিনের জারণ মান বাড়ছে +2 থেকে +4, জারণ মান বাড়লে আমরা বলি হচ্ছে কি, জারণ, ঠিক আছে। এরপর দেখো FeCl3 থেকে FeCl2, অর্থাৎ আয়রনের জারণ মান কমছে, কমলে কি বলি আমরা, কমলে বলি হচ্ছে বিজারণ, কমলে কি বলি, বিজারণ, ঠিক আছে। তাহলে এখন আমরা আইডেন্টিফাই করে ফেলছি জারণ বিজারণ কার হয়েছে। এখন এখানে দেখো তোমার এখানে দেখা যাচ্ছে ক্লোরিন, এটা জারণ মান -1, এটা কিন্তু এদিকেও -1 ক্লোরিনের জারণ মান, মানে ক্লোরিনের জারণ মান এখানে কোনো পরিবর্তন হয় নাই। আর জারণ মান পরিবর্তন না হলে তখন আমরা কি বলি, দর্শক আয়ন বলি। তাহলে এখানে ক্লোরিন হচ্ছে আমাদের কি আয়ন, দর্শক আয়ন। চলো আমরা এখন কি করব, জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়াগুলো দেখাবো, ঠিক আছে। জারণ বিজারণ তো দেখাই ফেললাম, এখন আমরা জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া দেখিয়ে আমরা বিক্রিয়াটা প্রশ্নটা সম্পূর্ণ করব। দেখো জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়ার মধ্যে আমরা দেখতেছি জারণ বিজারণ দুইটাই ঘটে। জারণ বিক্রিয়াটাকে আলাদা করে দেখাবো জারণ অর্ধ বিক্রিয়া হিসেবে, আর বিজারণ বিক্রিয়াটাকে আলাদাভাবে দেখাবো বিজারণ অর্ধ বিক্রিয়া হিসেবে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া জারণ কি হয়েছে, টিন Sn2+ থেকে Sn4+, চলো লিখি এখানে Sn2+ থেকে হয়েছে কি Sn4+, এটা দেখে দেখে লিখে ফেললাম। তারপর কি দেখব, এখানে Sn2+ কয়টা ইলেকট্রন ঘাটতি আছে, এখানে দেখা যাচ্ছে 2টা ইলেকট্রন ঘাটতি, কিন্তু এদিকে দেখো 4টা ইলেকট্রন ঘাটতি। দেখো আগে ছিল 2টা ঘাটতি, এখন হয়ে গেল 4টা ঘাটতি, তার মানে কি বুঝছো,
আরও দুইটা সে ত্যাগ করছে, ফলে তার আগে দুইটা ঘাটতি থাকলেও পরে গিয়ে কয়টা ঘাটতি, চারটা ঘাটতি হলো, তাহলে -2 ইলেকট্রন। তাহলে Sn2+ এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে Sn4+ পরিণত হয়েছে। যেহেতু Sn2+ ইলেকট্রন ত্যাগ করছে, সুতরাং Sn2+ এর জারণ হয়েছে। এখন তুমি এই -2 ইলেকট্রনটাকে এদিকে নিয়ে কি লিখতে পারো, এদিকে নিয়ে এটাকে লিখতে পারো হচ্ছে +2 ইলেকট্রন। ঠিক আছে, হইলো আমাদের জারণ বিক্রিয়াটা সম্পন্ন হয়ে গেল। ঠিক আছে, জারণ বিক্রিয়াটা আমরা লিখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এরপর লিখবো আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া। কি লিখবো এরপর আমরা লিখবো হচ্ছে তোমার কি বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এখানে লাগাই দিলাম আমি হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া দেখো কি আছে, FeCl3, এটা থেকে হয়েছে কি FeCl2। চলো লিখে ফেলি FeCl3, এখান থেকে কি হলো, এদিকে হলো FeCl2। তাহলে কি বুঝতেছো দেখো, আগে ছিল দুইটা ইলেকট্রন ঘাটতি, তিনটা ইলেকট্রন ঘাটতি, 3+ মানে তিনটা ইলেকট্রন ঘাটতি। এখন কয়টা ইলেকট্রন ঘাটতি আছে, দুইটা ইলেকট্রন। তার মানে একটা ইলেকট্রন ঘাটতি কমে গেছে, অর্থাৎ সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে আগে তিনটা ঘাটতি ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করছে, ফলে তার এখন ঘাটতি আছে কয়টা, দুইটা। এভাবে বুঝে বুঝে আমরা বুঝতে পারি আসলে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করলো। আগে তিনটা ঘাটতি আছে, এখন হচ্ছে দুইটা ঘাটতি, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে কোথাও থেকে। আচ্ছা, তাহলে এখন বুঝলাম হচ্ছে কি তোমার Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ পরিণত হয়েছে। যেহেতু Fe3+ ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং Fe3+ এর বিজারণ ঘটেছে, এটা আমরা বলে দেব। এখন দেখো জারণের সময় কয়টা ইলেকট্রন ত্যাগ দেখতেছি, দুইটা, আর বিজারণের সময় দেখতেছি একটা। সো এটাকে দুইটা করতে হবে, দুইটা করতে হলে আমাকে এই পুরোটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, 2 2 2 গুণ দিয়ে দিলাম। এখন তুমি চাইলে এই জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়াকে আবার যোগ করলে পূর্বের বিক্রিয়াতে ফিরে যেতে পারবে। চলো আমরা দেখি কিভাবে। চলো আমরা এই দুটাকে যোগ করে দিই। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া এবং জারণ অর্ধ বিক্রিয়াকে আমরা যোগ করে দিই। তাহলে যোগ করলে কি হবে, এখানে যোগ করলে এটা হচ্ছে +2 ইলেকট্রন, এটা ছিল প্লাস, এটা এদিকে আনলে -2 ইলেকট্রন। তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি, ইলেকট্রন ইলেকট্রন চলে যাবে। তাহলে এখানে কি আছে, এখানে আছে 2 Fe কত প্লাস 3+, প্লাস আছে কি Sn2+, তারপর এদিকে আছে কি Sn4+, এবং এদিকে আছে কি 2Fe2+। ঠিক আছে, 2Fe2+। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা চাইলে দর্শক আয়ন যোগ করতে পারি, বা এখানে 2Fe, এখানে কি আছে Fe এর সাথে ক্লোরিন, ঠিক আছে Cl3, দেখে দেখে আমরা যোগ করে দিতে পারি। Sn এর সাথে কি আছে Cl2, SnCl2, তারপর হচ্ছে এটার সাথে Sn, এটার সাথে আছে ক্লোরিন SnCl4, প্লাস হচ্ছে এখানে আছে কি Fe2 আছে, 2টা দিবা FeCl2। সংখ্যাগুলো এখানে যে সংখ্যা আছে এখানেও সেম সংখ্যা তোমরা দিবা। ঠিক আছে, তাহলে দর্শকাঙ্কগুলো যোগ করলে আমরা আবার পূর্বের বিক্রিয়াটা ফিরে যাচ্ছি। ঠিক আছে, এবং দেখো এখানে আমরা আগের বিক্রিয়াটা কিন্তু সমতা ছিল না, এখন কিন্তু বিক্রিয়াটা কি হয়ে গেল, সমতা হয়ে গেল। ঠিক আছে, এভাবে চাইলে আমরা জারণ বিজারণের মাধ্যমে টোটাল বিক্রিয়াটা দেখালে কিন্তু তোমার সমতা বিধান এভাবেও করা যায়। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমরা দেখলাম হচ্ছে কি এটা হচ্ছে কি এখানেও দেখাইলাম হচ্ছে এই বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ অবশ্যই যৌগপদ ঘটে, অর্থাৎ একসাথে ঘটে। ঠিক আছে, এরকম তোমাদের যদি এক্সামে আসে ইনশাল্লাহ, তুমি যদি এরকম প্র্যাকটিস করো ইনশাল্লাহ পারবা। তো চলো আমরা আরেকটা দেখি লাস্ট, তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবা। আমি এই লাস্ট আরেকটা বিক্রিয়া দেখাই, যে বিক্রিয়ার মধ্যে দেখো কি বলছে, এখানে কি বলছে, এখানে হচ্ছে কি এই হাইড্রোজেন সালফাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl এবং কি সালফার তৈরি করছে। এখন কোনটা কি দেখো, এখন এটা যদি প্লাস ধরো, এটাকে মাইনাস ধরলে এটা +1 হবে, এটা -2 হবে। ঠিক আছে, H2S দেখো, এটাকে আমি বললাম একটাকে প্লাস ধরবা একটাকে মাইনাস ধরবা। এখন এটার সাথে কি আছে, হাইড্রোজেনের সাথে সালফার কয়টা আছে, একটা, এখানে 1 বসাবা। তারপর হচ্ছে সালফারের সাথে কি আছে, হাইড্রোজেন কয়টা আছে, 2টা, এখানে 2 বসাবা। এভাবেও করা যায় তুমি চাইলে, অথবা এভাবেও চিন্তা করে করে করতে পারো। H2S হাইড্রোজেনের যার মান হচ্ছে +1, হাইড্রোজেন আছে 2টা, সুতরাং +2, তো আমাকে 0 করতে হবে টোটালটা, তার মানে সালফারের যার মান হবে -2। তাহলে +1, 2টা আছে +2, সালফারের যার মান -2, টোটাল হচ্ছে 0। টোটালটাকে 0 এই চিন্তা করেও আমরা চাইলে কি করতে পারি, জারণ মানগুলো বসাতে পারি। এখন আসো ক্লোরিনের জারণ মান, আমরা জানি Cl2O2, একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুগুলা N2, এ ধরনের পরমাণুগুলোর ক্ষেত্রে জারণ মান হয় 0। তাহলে এটা হচ্ছে 0। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে 2টা পরমাণু আছে, 2টাই হচ্ছে ক্লোরিনের, এখানে 2টা পরমাণু আছে, 2টাই অক্সিজেনের, এখানে 2টা পরমাণু আছে, 2টাই নাইট্রোজেন। তাহলে একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুগুলোর জারণ মান সবসময় 0 হবে, এটা আমরা বললাম। তা হচ্ছে এখানে দেখো হাইড্রোজেনের জারণ মান +1, ক্লোরিনের জারণ মান হচ্ছে
-1, তাহলে টোটালটা হচ্ছে 0। আর সালফার যেতে একক পরমাণু হিসেবে আছে তাহলে তার যার মান 0। তাহলে এখন এখানে কার কি হয়েছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সালফারের -2 থেকে 0 হয়েছে। তাহলে -2 থেকে 0 হওয়া এর মানে হচ্ছে জারণ মান বাড়ছে। তো জারণ মান বাড়লে আমরা জানি জারণ, তাহলে সালফারের জারণ ঘটেছে। আর ক্লোরিনের দেখো Cl2 থেকে হচ্ছে Cl-, ঠিক আছে। এখন Cl2 থেকে হয়েছে Cl-, অর্থাৎ 0 থেকে হয়েছে -1, ঠিক আছে। তাহলে 0 থেকে -1 জারণ মান কমছে। জারণ মান কমলে কি? জারণ মান কমলে হচ্ছে বিজারণ। জারণ মান কমলে কি? বিজারণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে জারণ মান বাড়লে জারণ, জারণ মান কমলে হচ্ছে কি? বিজারণ। তাহলে আমরা কেন কার জারণ বিজারণ হয়েছে আইডেন্টিফাই করে ফেললাম। তো আমরা চাইলে এখন জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াগুলো দেখাবো। চলো, জারণ অর্ধবিক্রিয়া, কি বিক্রিয়া? জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, ঠিক আছে। এখন জারণ অর্ধবিক্রিয়ার মধ্যে দেখো কোনটার জারণ হয়েছে, এই যে সালফার S2-, এটা থেকে কি হলো সালফার, এদিকে S, অর্থাৎ S0 হলে লিখতে হয় না, আমরা বলেছিলাম আগে, ঠিক আছে। S, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, সালফারের কয়টা ইলেকট্রন বাড়তি? -2 ইলেকট্রন, মানে 2টা ইলেকট্রন বাড়তি। আর এদিকে কোনো বাড়তি নেই, অর্থাৎ বাড়তি ইলেকট্রনগুলো সে ত্যাগ করে দিয়েছে, -2 ইলেকট্রন ত্যাগ করে দিছে। ত্যাগ করে দিলে আমরা দেখাবো -2 ইলেকট্রন, অর্থাৎ সে তার থেকে 2টা ইলেকট্রন মাইনাস হয়েছে, বের হয়ে গেছে, ত্যাগ করছে সে। আচ্ছা, এই -2 ইলেকট্রনটাকে আমরা চাইলে এদিকে নিয়ে কি প্লাস করে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বলতে পারি আমরা, S2-, এ কি করছে, 2টা ইলেকট্রন কি করে ত্যাগ করে সালফারে পরিণত হয়েছে। যেহেতু সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে তার জারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর হচ্ছে দেখো, আমরা এখন দেখবো হচ্ছে জারণ অর্ধবিক্রিয়াটা দেখলাম, এখন হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া, ঠিক আছে। বিজারণ অর্ধবিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে একটু মনোযোগ দাও, এটা একটু এখানে সমস্যা আছে। সেটা হচ্ছে কি, দেখো এখানে ক্লোরিন আছে Cl2, এটা থেকে হয়েছে Cl-। এখন খেয়াল করো Cl2, তো আমি এদিকে Cl2 লিখলাম, লেখার পর দেখো এদিকে হচ্ছে Cl-। এখন তুমি এক কাজ করবা, মনে রাখবে এদিকে যে যতটা থাকবে পরমাণু, ঠিক এদিকে ততটা আয়ন দিতে হবে। তুমি বলো ভাইয়া কেন, এখানে তো একটা আয়ন আছে, একটা Cl- দেখতে পাচ্ছি, আমি একটা দিলে অসুবিধা কি? না, একটা দিবা না। তুমি যদি বিক্রিয়কের সাইডে, মানে এই পাশে যদি 2টা ক্লোরিন দেখো, তাহলে ওই পাশে 2টা আয়ন দিবা। কিন্তু তুমি বিক্রিয়ায় কয়টা দেখতেছো এটা ব্যাপার না, ঠিক আছে। তুমি উৎপাদের দিকে এদিকে কয়টা দেখতেছো এটা ব্যাপার না। তোমার যদি এদিকে 2টা থাকে, তুমি অবশ্যই উৎপাদের সাইডেও 2টা দেখাবা। তাহলে আসো, আমার এখানে ক্লোরিন আছে 2টা। আমি যদি আবার ব্যাপারটা বলি, দেখো Cl2 থেকে কি হয়েছে, Cl2 থেকে Cl-। তো আমি কি করব, আমার এখানে 2টা পরমাণু দেখতেছি আমি Cl2 এর ভিতরে, তাহলে আমার এখানে 2টা পরমাণু থেকে 2টা আয়ন হবে, আমি এখানে সামনে 2 দেব, ঠিক আছে। যদিও এখানে তোমার 2 নাই, ঠিক আছে, তবুও 2 দিতে হবে, কারণ কি আমার এদিকে আছে কি 2টা পরমাণু, আমি জানি 2টা পরমাণু থেকে 2টা আয়ন হবে, রাইট। আচ্ছা, এখন আসো, এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 0 থেকে -1 হয়েছে, 0 থেকে এই যে -1, ঠিক আছে। তার মানে 0 মানে কি, তার মধ্যে কোনো ইলেকট্রন বাড়তিও নাই ঘাটতিও নাই, যা আছে তা, ঠিক আছে, তার যতটা থাকার কথা ততটা আছে। -1 মানে কি, একটা বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে আগে ছিল, আগে কোনো বাড়তি বা ঘাটতি ছিল না, কিন্তু -1 এখন একটা বেড়ে গেছে, তার মানে সে একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। এখন আমাকে বলো তো, আমরা উপরে চিন্তা করি সেটা কয়টা পরমাণুর জন্য, একটা পরমাণুর জন্য, কিন্তু আমার কাছে এখানে 2টা পরমাণু আছে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি একটা পরমাণুর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি, আগে কোনো ইলেকট্রন বাড়তি ঘাটতি ছিল না, কিন্তু এখন একটা ইলেকট্রন বাড়তি, অর্থাৎ একটা পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে। কিন্তু আমার এখানে আছে 2টা পরমাণু, তার মানে 2টা পরমাণু আমার 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, এবং 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা Cl- তৈরি করছে। ব্যাপারটা দেখো, অর্থাৎ একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, করে হয়েছে একটা Cl-, আরেকটা ক্লোরিন পরমাণু আরেকটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে আরেকটা Cl- হয়েছে। তার মানে 2টা ক্লোরিন পরমাণু, এই যে এখানে Cl2 এর ভিতরে আছে 2টা ক্লোরিন পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা Cl- তৈরি করেছে। এটা আমি এখানে দেখাইলাম, ঠিক আছে। তাহলে যদি ব্যাপারটাকে আমি আবারও একটু লিখি, দেখো আবার মনোযোগ দিয়ে দেখো কি বললাম, Cl2 থেকে কি হলো, এদিকে হলো Cl-। তো তুমি দেখতেছো এখানে 2টা পরমাণু, তো এখানে 2টা আয়ন হবে, সামনে 2 দেব। মনে রাখবে আয়নের ক্ষেত্রে এখানে 2 দেওয়া যায় না, বুঝছো, সামনে দিতে হয়, সামনে 2 দিলাম। তো এখন চিন্তা করতেছি কি, এটা 0, এটা হচ্ছে -1, অর্থাৎ আগে কোনো ইলেকট্রন বাড়তি ছিল না ঘাটতিও ছিল না, তার মানে একটা ইলেকট্রন বাড়তি, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে আমার এখানে 2টা পরমাণু আছে, 2টা পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে বলতে পারি তোমার ক্লোরিন এখানে ইলেকট্রন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ক্লোরিন আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করেছে ক্লোরিন, তার মানে ক্লোরিনের কি হয়েছে, বিজারণ হয়েছে। তুমি এখন কি করতে পারো ভাই, এখন তুমি
জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াকে দুইটাকে যোগ করে দিতে পারো। এখন দুইটাকে যদি যোগ করে দাও তাহলে সম্পূর্ণ বিক্রিয়াটা তুমি এখানে পাবে। চলো দুইটাকে যদি যোগ করে দিই, ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি যাবে, আছে কি এখানে তোমার S2 মাইনাস প্লাস হচ্ছে Cl2, এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে 2Cl মাইনাস প্লাস হচ্ছে S, ঠিক আছে, S2 মাইনাস Cl2, আর এদিকে হচ্ছে 2Cl মাইনাস প্লাস হচ্ছে S, আমরা যোগ করলাম জিনিসটাকে, ঠিক আছে। এরপর দেখো এখানে যদি দর্শক আয়নগুলো বসাই দাও তাহলে কি হয়, এই সালফারের সাথে কি আছে দেখো, সালফারের সাথে আছে হাইড্রোজেন, তাহলে H2S প্লাস ক্লোরিন, ঠিক আছে, Cl2 ক্লোরিন, ক্লোরিন বসাই দিলাম, এদিকে হচ্ছে কি ক্লোরিন, ক্লোরিনের সাথে আছে হাইড্রোজেন, তাহলে দুইটা দেবো, এই ক্লোরিনের সাথে কি আছে হাইড্রোজেন, তাহলে 2HCl প্লাস এখানে আছে S, হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু তোমরা বুঝে যাবে আশা করি, একটু মনোযোগ দিয়ে দেখলে। সো এটা এই জায়গাটা একটু মিলাতে অনেকের সমস্যা হয়, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটা আমরা দেখাইলাম, এরকম আরও অনেকগুলো বিক্রিয়া আছে, তোমরা ট্রাই করবা, যদি কোনোটা না পারো আমারে বলবা, বা ইনশাল্লাহ সলভ করে দেবো, ঠিক আছে। এভাবে আমরা যদি করে থাকি, আমাদের বিভিন্ন গাইড বইয়ে যদি আমরা দেখি, বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো আসছে, সেগুলো যদি আমরা নিজে নিজে সমাধান করি, ভাইয়া যেরকম দেখাইছি এরকম, দেখবা হচ্ছে তুমি নিজে নিজেই পারতেছো, ঠিক আছে। তোমরা চাইলে এইগুলা, এই কয়েকটা যদি তোমরা বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে দিলাম, ঠিক আছে, এই কয়েকটা তোমরা দেখি করিও, ঠিক আছে। এই কয়েকটা তোমরা নিজেরা চেষ্টা করবা, ঠিক আছে ভাইয়া, এগুলা করিয়ে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবা।